হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডের সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, ফার্স্ট ক্লাসটা অবশ্যই তোমরা ভালো মতন বুঝে গেছো। আর যদি ফার্স্ট ক্লাসের ভিডিওটা তোমরা অলরেডি দেখে না থাকো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কটা দেখে তোমরা অবশ্যই ফার্স্ট ভিডিও দেখে তারপর সেকেন্ড ভিডিওতে আসবে। ঠিক আছে, আমি আশা করছি তোমরা ফার্স্ট ভিডিওতে ভালো মতন বুঝে গেছো। তো সেকেন্ড ক্লাসে আসছি। আগের দিন আমরা ফার্স্ট ক্লাসের পুরো থিওরিটিক্যাল কনসেপ্টটা জেনেছিলাম, অর্থাৎ আমাদের যে ইনকাম ফ্রম হাউস ওয়ার্ডই কত থেকে কত নম্বর ধারায় উল্লেখ ছিল, 22 থেকে 27, অর্থাৎ 22 নম্বর ধারা এবং 27 নম্বর ধারা আমরা পরিষ্কারভাবে বুঝেছি। ঠিক আছে, আজকে বাকি ধারাগুলো বুঝবো, বাট সেগুলো প্র্যাকটিক্যাল আকারে বুঝবো। ঠিক আছে, তো তো দেখো, প্রথমে এখন তোমাদের প্রশ্ন হলো, স্যার চ্যাপ্টারটার নাম তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটা আমরা কি করে ক্যালকুলেট করব? আমাদের তো পরীক্ষায় অঙ্ক আসবে, সেই অঙ্কটা কিভাবে করব সেটাই শেখাচ্ছি। তো দেখো কি লেখা আছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি তোমার বের করার রুলটা হচ্ছে সেকশন 23 মাইনাস সেকশন 24, অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করতে হবে তোমাকে 23 নম্বর ধারা থেকে 24 নম্বর ধারা বাদ দিলেই তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরিয়ে যাবে। এবার তোমাদের সেকশনটা লিখিয়ে দিয়েছে, 23 নম্বর ধারায় কি লেখা আছে। 23 নম্বর ধারায় লেখা আছে অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ হাউসের বা প্রপার্টির অ্যানুয়াল ভ্যালু মাইনাস 24 কি লেখা আছে, ডিডাকশন লেখা আছে। অর্থাৎ তোমার যে রকমেরই হাউস প্রপার্টি হোক না কেন, 23 নম্বর ধারা থেকে যদি তোমরা 24 নম্বর ধারা বাদ দিয়ে দাও, তাহলে তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বেরিয়ে যাবে। তো প্রথম কনসেপ্টটা তো ক্লিয়ার। নেক্সট কনসেপ্ট হচ্ছে তোমাদের বোঝাবো যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ঠিক কত রকমের হয়, কত রকমের হাউস আমরা দেখতে পারি। দেখো তোমাদের মাথায় আসবে হাউস প্রপার্টি থেকে ইনকাম। হাউস প্রপার্টি থেকে কখন ইনকাম হতে পারে, যদি বাড়িটা ভাড়া দিই তাহলেই হাউস প্রপার্টি থেকে ইনকাম হতে পারে, অর্থাৎ লেট আউট। ভাড়া দেওয়াকে ইংরেজিতে কি বলে, লেট আউট। তাই লেখায় দেখো লেট আউট প্রপার্টি। এবার প্রশ্ন হলো, আমরা যে বাড়িটা ভাড়া দিই কি পারপাসে ভাড়া দিই? আমি যাকে বাড়িটা ভাড়া দেবো সে বসবাস করতে পারে, অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিতে পারি। আদারওয়াইজ কি পারপাসে ভাড়া দিতে পারি, অর্থাৎ আমি যাকে ভাড়া দেবো তাকে বিজনেস পারপাসে ভাড়া দিতে পারি। তার মানে তোমার কাছে কোশ্চেনটা হলো, আমরা যাকে বাড়িটা ভাড়া দেবো সেটা দুটো পারপাসে বাড়ি ভাড়া দিতে পারি, একটা রেসিডেন্সিয়াল পারপাসে বাড়ি ভাড়া দিতে পারি, আর একটা বিজনেস পারপাসে বাড়ি ভাড়া দিতে পারি। তো রেসিডেন্সিয়াল পারপাসে বাড়ি ভাড়া দিলে তার জন্য কি রুল বলেছে, আর বিজনেস পারপাসে বাড়ি ভাড়া দিলে তার জন্য কি রুল বলেছে, সেটা তো আমরা আলোচনা করবোই। তবু আমি বলে দিচ্ছি, রেসিডেন্সিয়াল পারপাস বাড়ি ভাড়া দিই বা বিজনেস পারপাসে বাড়ি ভাড়া দিই, মেন ফান্ডাটা কি, আমি বাড়ি ভাড়া দিয়েছি, বাড়ি ভাড়া দিয়েছি মানে লেট আউট করেছি। লেট আউটের যা রুল সেই রুলই অ্যাপ্লাই হবে, সেই এখানেই হোক বা এখানেই হোক। এটা আশা করি তোমাদের মাথায় ঢুকে, যেটা ক্লিয়ার করবে। তোমাকে কোশ্চেন পড়ে যখনই অঙ্ক দেবে তোমাকে বুঝতে হবে কি ধরনের হাউস প্রপার্টি বলেছে। লেট আউট, যদি লেট আউট বলে তোমাকে না দেখলেও হবে সেটা কি রেসিডেন্সিয়াল পারপাস নাকি বিজনেস পারপাস। রেসিডেন্সিয়াল পারপাসও যা রুল হবে বিজনেস পারপাসে সেম রুল অ্যাপ্লাই হবে। এটা পরিষ্কারভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। নেক্সট দেখো, লাস্টেরটা বলে দিই, সেলফ অকুপাইড প্রপার্টি। ঠিক আছে, সেলফ অকুপাইড প্রপার্টি, ধরো আজকে আমার একটা বাড়ি আছে, সেই বাড়িতে আমি শুধু বসবাস করব, রেসিডেন্ট, আমি বসবাস করব। আবার বলেছি, যদি একটু বুঝতে অসুবিধা হয়, ধরো আমি একটা নিজে একটা বাড়ি তৈরি করেছি, ঠিক আছে, সেই বাড়িটা আমি কি পারপাসে ব্যবহার করতে পারি, যেটা সবাই করে, কি পারপাসে ব্যবহার করে, যে এই বাড়িটা টোটালি নিজে বসবাস করবো, অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাস হতে পারে সেলফ অকুপাইড, আর কি হতে পারে বিজনেস পারপাস। এমনও হতে পারে যে যে বাড়িটা তৈরি করি সেই বাড়িটাই পুরোপুরি বিজনেস করব। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারে, সেলফ অকুপাইডটা কি হতে পারে, রেসিডেন্সিয়াল পারপাসে হতে পারে, আবার বিজনেস পারপাসে হতে পারে। তার মানে এইমাত্র কি বললাম, লেট আউট প্রপার্টিটা কি হতে পারে, রেসিডেন্সিয়াল পারপাস হতে পারে, বিজনেস পারপাস হতে পারে। অর্থাৎ আমি যে বাড়িটা তৈরি করেছি, কি ঠিক করেছি, বাড়িটা পুরোপুরি ভাড়া দেবো, সে বিজনেস করতেও ভাড়া দিতে পারি বা কাউকে থাকতেও দিতে পারি। ঠিক আছে, কিন্তু সেলফ অকুপাইডটা কি হতে পারে, সেলফ অকুপাইড আমি যে বাড়িটা তৈরি করলাম সেই বাড়িটা আমি পুরোপুরি বিজনেস করতে পারি, বা এরকমও হতে পারে সেই বাড়িটা আমি নিজে বসবাস করতে পারি। এবার তোমার মনে প্রশ্ন হলো, স্যার রেসিডেন্সিয়াল পারপাস হলে সেটা রুলটা কি হবে? রেসিডেন্সিয়াল পারপাস হলো সেটা তোমার ইনকাম অফ হাউস প্রপার্টিতেই সেলফ অকুপাইড প্রপার্টির রেসিডেন্সিয়াল যে রুল আছে সেই রুল অ্যাপ্লাই হবে। আবার বলে দিচ্ছি, ইনকাম অফ হাউস প্রপার্টিতে ইনকাম ট্যাক্স অ্যাক্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে সেলফ অকুপাইড প্রপার্টির রেসিডেন্সিয়াল পারপাসে একটা রুল বলে দিয়েছে, সেই রুল আমরা অ্যাপ্লাই করব, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু বিজনেস পারপাস বলেছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে না, এটা কোথায় চলে যাবে, ইনকাম ফ্রম বিজনেসে চলে যাবে। আমরা আগের ভিডিওতেই বলেছি, নিজের বাড়িতে যদি আমরা বিজনেস করি সেটা কোথায় যায়, পিজিইপি। ঠিক আছে, ইনকাম ফ্রম বিজনেসে চলে যাবে। বোঝা গেল, তাহলে দুটো বাড়ি বোঝা গেল। বেসিক্যালি তো আমরা বাড়ি তো এই দুটো পারপাসেই হয়, একটা লেট আউট হয়, একটা সেলফ অকুপাইড হয়। আর একটা কি হয়, যেটা তোমরা উদাহরণ অবশ্যই দেখতে পারবে,
ধরো আজকে আমি একটা বাড়ি তৈরি করেছি, ঠিক আছে? সেই বাড়িতে আমি কি করলাম, নিচের তলাটা গ্রাউন্ড ফ্লোর আমি ভাড়া দিয়ে দিলাম, ঠিক আছে? গ্রাউন্ড ফ্লোরটা পুরোপুরি ভাড়া দিয়ে দিলাম এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে আমি নিজে বসবাস করলাম, ফ্যামিলি নিয়ে বসবাস করলাম। এটাকে কি বলে? পার্টলি সেলফ অকুপাইড অ্যান্ড পার্টলি লেট আউট। বোঝা গেল না? ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা আমি নিজে বসবাস করছি, ঠিক আছে তো? অর্থাৎ পার্টলি বসবাস করছি, মানে পার্টলি সেলফ অকুপাইড, আর পার্টলি ভাড়া দিয়ে দিয়েছি, গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিয়েছি, পার্টলি লেট আউট। এবার দেখো এই পার্টলি সেলফ অকুপাইড আর পার্টলি লেট আউট না দুটো বেসিসের উপর ডিপেন্ড করে। কি বেসিস? একটা হচ্ছে স্পেস, তো আর একটা টাইম। স্যার বেসিস স্পেস ব্যাপারটা কোনটা? স্পেস এইমাত্র বললাম, ধরো আমি একটা বাড়ি তৈরি করেছি, তার গ্রাউন্ড ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোর, তিনটে ফ্লোরই তৈরি করেছি। ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর নিজে বসবাস করব, তাই তো? অর্থাৎ একটা স্পেস, এটা স্পেসের উপর ডিপেন্ড করছে, আর গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে বললাম গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা স্পেস, ঠিক আছে? যেটা তোমাদের এক্সামে থাকে, অবশ্যই থাকে। এবার বলা হচ্ছে যেটা, স্যার অন দ্য বেসিস টাইম কোনটা? ধরো আমার যে পুরো বাড়িটা তৈরি করা হয়েছে, আমি ঠিক করেছি পুরো 12 মাসের মধ্যে 8 মাস ভাড়া দেবো, ঠিক আছে? তো আর 4 মাস নিজে থাকবো। আর একটু ভালো করে উদাহরণ দিই, দেখো দেখো যে এই বাড়িটা তৈরি করেছি, আমি পুরো 10 মাস বাড়িতে বসবাস করলাম। এবার কোনো কাজ পড়লো, আমার ফরেনে যেতে হলো, ঠিক আছে? 2 মাসের জন্য ফরেনে যেতে হলো, তখন কি করো? 2 মাস বাড়িটা ফাঁকা রেখে যাবো? ফাঁকা রেখে গেলে তো কোনো রকমই ইনকাম হবে, তো বাড়িটা আমি ভাড়া দিয়ে গেলাম, ঠিক আছে? 2 মাসের জন্য বাড়িটা ভাড়া দেয়, তাহলে কি হলো? এটা টাইমের বেসিসে, অর্থাৎ 10 মাস নিজে থাকলাম আর 2 মাস ভাড়া দিলাম। তাই এটা হচ্ছে তাহলে পার্টলি সেলফ অকুপাইড, পার্টলি লেট আউটটা কিসের উপর ডিপেন্ড করে? কখনো কখনো টাইমের উপর ডিপেন্ড করে, কখনো কখনো স্পেসের উপর ডিপেন্ড করে। আর একটা তোমরা কখনো কখনো দেখবে কি বলো তো, ডিম টু বি লেট আউট, ঠিক আছে? স্যার ডিম টু বি লেট আউটটা কি? যদিও যারা এইচএস স্টুডেন্ট তাদের ডিম টু বি লেট আউট সিলেবাসে নেই, কিন্তু বিকম স্টুডেন্টদের জন্য ডিম টু বি লেট আউট সিলেবাসে আছে। দেখো এখানে লিখে দিচ্ছি, আর একটা বাড়ি আছে ওখানে লেখা হয়নি, তো বলে দিচ্ছি এখানে ডিমড টু বি লেট আউট। তো দেখো একবার দেখেন আমি সেকশনগুলো লিখেছি, লেট আউট প্রপার্টি সেকশনটা বলছে কত নম্বর ধারায় উল্লেখ আছে? আন্ডার সেকশন 23 সাবসেকশন 1 এ উল্লেখ আছে, পার্টলি সেলফ অকুপাইড অ্যান্ড পার্টলি লেট আউট। যে বলেছে না অন দ্য বেসিস অফ টাইম, টাইমের বেসিসে হলে আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ সাব ক্লজ রোমান 2, ঠিক আছে তো? আর স্পেসের এগেনস্ট স্পেসের, যদি স্পেসের কথা বলি তাহলে 23 আন্ডার সেকশন 23 সাবসেকশন 3। আচ্ছা সেলফ অকুপাইড প্রপার্টি হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাসটা কি বলেছে? আন্ডার সেকশন 23 সাবসেকশন 2 ক্লজ এ, ঠিক আছে? এবার তোমরা বলতে বলছো সেকশনগুলো কি মনে রাখতে হবে? দরকার নেই, ইম্পর্টেন্স নয় এতটা সেকশন মনে রাখা, ঠিক আছে? সেকশন মনে রাখা অতটা ইম্পর্টেন্স নয়, তবে এই সেকশনটা মনে রেখো। এবার যেটা বলছিলাম, এরপরে যেটা বলছিলাম ডিম টু বি লেট আউট, যেটা কিনা বিকমের সিলেবাসে আছে, কিন্তু এইচএস এর সিলেবাসে এটা নেই। ডিম টু বি লেট আউটটা কি? ধরো একজন একজন এসএসসির অনেকগুলো হাউস আছে, ঠিক আছে? মানলাম একজন এসএসসির 5টা হাউস আছে, ঠিক আছে? 5টা হাউস কেন বলছি? একটার বেশি হাউস থাকলে বলতে পারে, 5টাও থাকতে পারে, 3টেও থাকতে পারে, 2টোও থাকতে পারে, 4টেও থাকতে পারে, যতগুলি খুশি হাউস থাকতে পারে, ঠিক আছে? আমি সাধারণত 5টা হাউসই ধরলাম, কিন্তু দেখতে হবে এই যে 5টা হাউস আছে একজন এসএসসি সেই হাউসটা কি পারপাসে ইউজ করছে, ঠিক আছে তো? কি পারপাসে ইউজ, পারপাসটা মেইন। ধরে নিলাম, মানে আমরা যে এই কন্ডিশনটা বলবো না ডিম টু বি লেট আউট, সেক্ষেত্রে আমাকে কন্ডিশনটা মাথায় রাখতে হবে যে পারপাসটা ছিল সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, এবং নিজে থাকার জন্য বাড়িগুলো ব্যবহার করছে। তাও তোমরা ভাবো একটা মানুষ কি 5টা বাড়িতে থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না। সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স কি বলেছে? ইনকাম ট্যাক্স অফিসার বলেছে যেই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু বেশি, ঠিক আছে তো? সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স অফিসার কি বলেছে? দেখো 5টা বাড়ি মানে তুমি তো 5টা বাড়ি থাকতে পারবে না, তুমি যে কোনো একটা বাড়িতে থাকবে, অর্থাৎ যেই বাড়িতে তুমি বসবাস করবে সেই বাড়িটাকে তুমি সেলফ অকুপাইড দেখাবে ফর ওন রেসিডেন্স, আর বাকি যে 4টে বাড়ি থাকবে সেই বাড়িগুলোকে আমি ধরবো ডিম টু বি লেট আউট, ঠিক আছে? তার মানে 5টা বাড়ির মধ্যে একটা বাড়ি সেলফ অকুপাইড এবং বাকি যে 4টে বাড়ি আছে সেই 4টে বাড়িকে ধরবো ডিম টু বি লেট আউট। এবার তোমাদের মনে প্রশ্ন হলো কোন বাড়িটাকে সেলফ অকুপাইড ধরবো আর কোন বাড়িগুলোকে ডিম টু বি লেট আউট ধরবো? দেখো এখানে একটা ট্যাক্স বেনিফিটের প্রশ্ন আসছে, ঠিক আছে তো? তো প্রতিটা এসএসসি চেষ্টা করবে যে ইনকামটা কম দেখানোর, আর ইনকাম কম দেখে গভর্নমেন্টকে ট্যাক্স কম দেওয়ার, ঠিক আছে? তাই সেক্ষেত্রে চেষ্টা করা হবে যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালুটা বেশি, এই যে 5টা বাড়ি তো সেলফ অকুপাইড, 5টা বাড়ির মধ্যে যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালুটা বেশি সেই বাড়িটাকে সেলফ অকুপাইড ধরে বাকি যে 4টে বাড়ি আছে, বাকি 4টে বাড়িকে ডিম টু বি লেট আউট ধরবো। বোঝা গেল? 5টা বাড়ির মধ্যে যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালু সবচেয়ে বেশি তাকে সেলফ অকুপাইড ধরবো, ঠিক আছে তো? আর অন্যান্য বাড়িকে ডিম টু বি লেট আউট ধরবো।
দেখো এই নোটটা তোমাদের দরকার হলে কপি করে দেবো। দেখো নোট 1 কি লেখা আছে, ইফ দ্য এসএসসি অকুপাইড মোর দেন ওয়ান হাউস প্রপার্টি ফর হিজ ওন রেসিডেন্স, ঠিক আছে, দেন ওয়ান অফ দ্য হাউস, ঠিক আছে, ব্যাকেটে কি লিখে হুজ মিউনিসিপাল ভ্যালু হিজ হায়ার, আচ্ছা যেই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু হায়ার ইজ টু বি কনসিডার্ড অ্যাজ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি অ্যান্ড দ্য রিমেনিং হাউস ইজ অর আর, কেন একের বেশি বাড়ি থাকলে তখন তো আর হয়ে যাবে, টু বি ক্যালকুলেট অ্যাজ ডিম টু বি লেট আউট হাউস প্রপার্টি। তাহলে কি বললাম, বলছে যে একজন এসএসসি যদি একটার বেশি যদি হাউস প্রপার্টি থাকে এবং সবকটা হাউসই যদি সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্ট থাকে, তাহলে যেই বাড়ির মিউনিসিপাল ভ্যালুটা বেশি সেটাকে ধরবো সেলফ অকুপাইড আর বাকি বাড়িগুলোকে ধরবো লেট আউট। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে কি কি বোঝালাম, লেট আউট প্রপার্টি বোঝালাম, লেট আউট প্রপার্টি যে কি ভাবে করতে সেটা বোঝাবো, পার্টলি সেলফ অকুপাইড পার্টলি লেট আউট হয়, এটা টাইমের বেসিসে হয়, একটা স্পেসের বেসিসে হয়, ঠিক আছে। তো সেলফ অকুপাইড প্রপার্টি রেসিডেন্সিয়াল পারপাস হয়, বিজনেস পারপাস তো আমাদের হাউস প্রপার্টিতে আসবে না। আর কি বললাম, ডিম টু বি লেট আউট। এছাড়া দেখো আর একটা জিনিস তোমাদের পয়েন্ট বলেই তো, সেটা কি, এই দেখো 23(2)(b) মানে আন্ডার সেকশন 23 সাবসেকশন 2, ঠিক আছে, ক্লজ বি, এখানে কি বলছে, প্রপার্টি নট অকুপাইড বাই দ্য ওনার, ঠিক আছে, প্রপার্টি নট অকুপাইড বাই দ্য ওনার, এই বাড়ির ইনকাম হাউস প্রপার্টি কিভাবে ক্যালকুলেট করবো, দেখো এখানে কি লিখেছে, কখন এটা অ্যাপ্লিকেবল হবে, বলছে হোয়ার অ্যান এসএসসি হ্যাজ আ রেসিডেন্সিয়াল হাউস, বলছে এসএসসির যখন রেসিডেন্সিয়াল হাউস আছে কেপ্ট ফর সেলফ অকুপাইড, ঠিক আছে, এবং সেই বাড়িটা রেখেছে কিসের জন্য, সেলফ অকুপাইড, অ্যান্ড ইট ক্যান নট অ্যাকচুয়ালি বি অকুপাইড বাই দ্য ওনার, কিন্তু এসএসসি সেই বাড়িটা অকুপাই করতে পারছে না, ইউজ করতে পারছে না, ঠিক আছে, ওয়িং টু হিজ এমপ্লয়মেন্ট বিজনেস অর প্রফেশন, কেননা চাকরি বিজনেস বা প্রফেশন পারপাসের জন্য সেই বাড়িটা ইউজ করতে পারছে না, মানে এসএসসির একটা নিজস্ব বাড়ি আছে, সেই বাড়িটা কিসের জন্য, সেলফ অকুপাইড ফর ওন রেসিডেন্স, কিন্তু সে সার্ভিস পারপাস বলো বা বিজনেস প্রফেশন পারপাস বলো সেই বাড়িটাকে ইউজ করতে পারছে না, carried on at any other place and hence he has to reside at that place in a building not belonging to him, কারণ সেই বাড়িতে সে বসবাস করতে পারছে না, তাকে কর্মসূত্রে অর্থাৎ এমপ্লয়মেন্ট পারপাস হোক বা বিজনেস বা প্রফেশন পারপাস হোক বাড়ির বাইরে থাকতে হচ্ছে, ঠিক আছে, তখন এই রুলটা অ্যাপ্লাই হবে। এটার জন্য কিছু কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। কি কন্ডিশন, সার্ভিস বা এমপ্লয়মেন্ট যেটাকে বলি বিজনেস প্রফেশনে যুক্ত থাকার জন্য নিজের অধিকারে যে বাড়িটা আছে সেই বাড়িটা ব্যবহার করতে পারিনি, কি পারপাসে বাড়ি ব্যবহার করতে পারিনি, এমপ্লয়মেন্ট বিজনেস প্রফেশনের জন্য বাড়িটা ব্যবহার করতে পারিনি, আর কি বাড়িটা পুরোপুরি খালি থাকতে হবে অর্থাৎ ফাঁকা থাকতে হবে বাড়িটা, আর কি এই বাড়িটা থেকে কোনো রকমের অ্যাডভান্টেজ নিতে পারবে না, ঠিক আছে, তখনই এই রুলটা অ্যাপ্লাই হবে। এবার তোমরা যদি বলো এই বাড়িটার কি করে ইনকাম বের করতে, দেখো ইনকাম বের করা তো শেখালামই না এখন, ঠিক আছে, প্রতিটা বাড়ির ইনকাম হাউস প্রপার্টি কিভাবে বের করতে শেখালামই না, আমরা এক একটা করে শেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা হাউস প্রপার্টি যে ক্লাসিফিকেশন শিখলাম সেই ক্লাসিফিকেশন থেকে আমাদের কাছে না 4টে পয়েন্ট বেরিয়ে এসছে, মানে এত তো আমরা মাথায় রাখতে পারবো না, আমাদের কাছে এই 4টে পয়েন্ট বেরিয়ে এসে 4টে পয়েন্ট মাথায় রাখবে, উপরে এতক্ষণ যে বললাম এখানে 4টে পয়েন্ট বেরিয়ে এসে কি এসছে, লেট আউট থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে, লেট আউট থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে বাড়িতে দিয়ে ভাড়া দিই, তাহলে কি হতে পারে ট্রিটমেন্ট। তারপর বলেছে কি পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি ভ্যাকেন্ট, মানে ধরো ধরো টোটাল 12 মাসের মধ্যে ধরো 9 মাস বাড়ি ভাড়া দিয়েছি আর 3 মাস বাড়িটা ফাঁকা ছিল, ঠিক আছে, তাহলে পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি সেলফ অকুপাইড, এই যে পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি সেলফ অকুপাইড কি দুটো বেসিসের উপর হতে পারে, বারবার বলছি, একটা টাইমে হতে পারে আর একটা স্পেসে হতে পারে, যেটা আগেই বললাম, ঠিক আছে। তো আশা করি বোঝানোর কিছু নেই, আমরা সবকিছুরই উপর অঙ্ক করব। আর বলছে সেলফ অকুপাইড থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে বাড়িটা সেলফ অকুপাইড, তাহলে 4টে পয়েন্ট বুঝতে পারলে আমরা 4টে পয়েন্টের উপরই অঙ্ক করব। এবার তোমরা আমাকে বললে স্যার এবার প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করুন, প্রথম পয়েন্টে কি লিখেছিল, লেট আউট থ্রু আউট দ্য ইয়ার, এটা নিয়ে আলোচনা করব, লেট আউট থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে। এই লেট আউট থ্রু আউট দ্য ইয়ার করতে গেলে সবার প্রথমেই যেটা তোমার লাগবে, কি বারবার কি বলছি, আমাদের ইনকাম হাউস প্রপার্টি করতে গেলে কি লাগে, সেকশন 23 থেকে সেকশন 24 বাদ দেবো, অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু থেকে ডিডাকশন বাদ দেবো, তার মানে যেই রকমই হাউস প্রপার্টি করি না কেন আমাকে প্রথমে অ্যানুয়াল ভ্যালু জিনিসটা জানতেই হবে। তো লেট আউট থ্রু আউট দ্য ইয়ার এই হাউস প্রপার্টিটা করতে গেলে আমাকে প্রথমে অ্যানুয়াল ভ্যালু জানতে হবে। তো কি লেখা আছে দেখো, হাউ টু ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে, তো ওই গ্রস অ্যানুয়াল ভ্যালুর মধ্যে শিখলে তুমি গ্রস অ্যানুয়াল ভ্যালু বুঝে যাবে। এবার দেখো তোমাকে যদি কখনো বলে অ্যানুয়াল ভ্যালু জিনিসটা কি, তুমি কি বলবে, দেখো অ্যানুয়াল ভ্যালু করতে গেলে তোমাকে 4টে জিনিস ভালো মতন জানতে হবে। সে 4টে জিনিস কি, প্রথম জিনিসটা হচ্ছে মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে, তারপরেরটা হচ্ছে ফেয়ার রেন্ট, তারপরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট, আর তারপরেরটা হচ্ছে রেন্ট রিসিভ বা অ্যাকচুয়াল রেন্ট। এই 4টে কন্ডিশন 4টে টার্ম যদি তুমি ভালো করে জেনে যাও তার মানে তুমি অ্যানুয়াল ভ্যালু শিখে গেছো, ঠিক আছে, 4টে টার্ম তোমাকে ভালো করে জানতে হবে। এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা নিয়ে পরে আলোচনা করছি। এবার তোমাদের বলছি মিউনিসিপাল ভ্যালু জিনিসটা কি, কি লেখা আছে,
রেন্টাল ইনকাম ক্যাপাসিটি অফ আ হাউস প্রপার্টি অ্যাজ মেজার্ড বাই মিউনিসিপাল কর্পোরেশন। এই মিউনিসিপাল ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যেটা কিনা আমাদের লোকাল অথরিটি অর্থাৎ মিউনিসিপ্যালিটি এটা ডিটারমাইন করে দেয়, এটাই হচ্ছে মিউনিসিপাল ভ্যালু। অর্থাৎ কি বললাম, মিউনিসিপাল ভ্যালু বলতে আমরা কি বুঝি, মিউনিসিপাল কর্পোরেশন যেই ভ্যালু ডিটারমাইন করে দেয়, ঠিক আছে তো, যেই ভ্যালুর উপর আমরা মিউনিসিপাল ট্যাক্স চার্জ করি সেটাই তো মিউনিসিপাল ভ্যালু। তো দেখো তারপরে কি লেখা আছে, ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কি লেখা আছে, রেন্টাল ইনকাম ক্যাপাসিটি অ্যাজ এস্টিমেটেড বাই আইটি মানে ইনকাম ট্যাক্স অফিস অর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। রেন্ট জিনিসটা কি, সেম লোকালিটিতে এবং একই রকমের অ্যাডভান্টেজ, ঠিক আছে, বাড়ির যে যুক্তিসঙ্গত ভাড়া, যে ন্যায্য ভাড়া বা যে ফেয়ার ভাড়াটা, ঠিক আছে তো, সেটাই হচ্ছে তোমার ফেয়ার রেন্ট। এরপরে কি বলেছে, স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট ব্যাপারটা দেখে নিই কি বলেছে, রেন্টাল আর্নিং ক্যাপাসিটি অ্যাজ এস্টিমেটেড বাই দ্য কোড অর রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। অর্থাৎ রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী যে ভাড়াটা তৈরি হয়, যে ভাড়াটা নির্ধারণ করা হয়, ঠিক আছে, সেটাই তো স্ট্যান্ডার্ড রেন্ট। বাড়ির মালিক যে পরিমাণ ভাড়া এই আইন অনুযায়ী পেতে পারে, ঠিক আছে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে আশা করি তিনটে পয়েন্ট তো বোঝাই গেল, মিউনিসিপাল জিনিসটা কি, ফেয়ার রেন্ট জিনিসটা কি, স্ট্যান্ডার্ড রেন্ট জিনিসটা কি। খুব মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস হাউস প্রপার্টি করতে গেলে এই মিউনিসিপাল হলো, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট। তা আমি সেমন কিছুই বলিনি, মিউনিসিপাল ভ্যালু জিনিসটা কি এটা বোঝালাম। মিউনিসিপাল ভ্যালুতে আমাদের মিউনিসিপাল কর্পোরেশন ডিটারমাইন করে দেয়। ফেয়ার রেন্ট সেম লোকালিটি যা ভাড়া সেটা হচ্ছে ফেয়ার রেন্ট, ঠিক আছে, আর একই অ্যাডভান্টেজ থাকবে। আর স্ট্যান্ডার্ড রেন্ট কি, যে স্ট্যান্ডার্ড রেন্ট বা রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী যে ভাড়াটা নির্ধারণ করা হয় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট। তাহলে আমি কি বলেছিলাম, অ্যানুয়াল ভ্যালু জানতে গেলে আমার কটা টার্ম জানা দরকার, চারটে টার্ম। কটা টার্ম বোঝালাম, তিনটে। কি কি বোঝালাম, মিউনিসিপাল ভ্যালু বোঝালাম, ফেয়ার রেন্ট বোঝালাম, স্ট্যান্ডার্ড রেন্ট বোঝালাম। স্যার আপনার তো আর একটা টার্ম বোঝানো বাকি ছিল। আচ্ছা, আর একটা টার্ম কি ছিল, রেন্ট রিসিপ্ট অর রিসিভেবল। ঠিক আছে স্যার, রেন্ট রিসিপ্ট আর রিসিভেবল জিনিসটা কি, না তোমরা নিজেরাই জানো রেন্ট রিসিপ্ট আর রিসিভেবল জিনিসটা কি, তবু দেখো বলছি শুনে নাও। রেন্ট রিসিপ্ট আর রিসিভেবল বলতে আমরা বুঝি যে ভাড়ায় বাড়িটা ভাড়া দেওয়া হয়েছে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে এই চারটে পয়েন্ট বোঝালাম, ঠিক আছে। এরপরে যেটা আসছে, আমার অ্যানুয়াল ভ্যালু করতে গেলে তো আমার কিছু জানতে হবে। তাহলে এতক্ষণ আমরা চারটে টার্ম বোঝালাম। এরপরে দেখো যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সেটা দেখো কি লেখা আছে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক আছে তো, এ দেখো রিজনেবল এক্সপেক্টেড জিনিসটা কি, মানে এক্সপেক্টেড যেই রেন্টটা আমরা এক্সপেক্ট করছি, এটা কি করে ক্যালকুলেট করতে হয়। কি লেখা আছে দেখো, এই লেখাটা আমি পরে পড়ছি, এইটা ভালো করে দেখো কি লেখা আছে। মিউনিসিপাল ভ্যালু এখন বোঝালাম, আর ফেয়ার রেন্ট, এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা হায়ার, ঠিক আছে, এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা হায়ার, হায়ার করে তো একটা ভ্যালু বেরোবে, সেই যেই ভ্যালুটা বেরোবে তাকে বললাম রেজাল্টিং ফিগার। যে রেজাল্টটা বেরোবে তার সাথে স্ট্যান্ডার্ড রেন্ট কম্পেয়ার করব, কম্পেয়ার করে তো একটা ভ্যালু বেরোবে। এই যে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব, যেই ভ্যালুটা লোয়ার হবে তাকেই বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে কি বুঝলে দেখো, এক কথায় বলে দিই, মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার, মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট হুইচ এভার ইজ হায়ার, ঠিক আছে তো, বাট বাট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। তার মানে বলছে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা নাও, বলছে সেইটা যেন কখনোই, সেই ভ্যালুটা যেন কখনোই স্ট্যান্ডার্ড রেন্টের থেকে বেশি না হয়, ঠিক আছে তো। তাই বলছে মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে বড় যেই ভ্যালুটা বেরোবে অর্থাৎ রেজাল্টিং ফিগার, তার সঙ্গে স্ট্যান্ডার্ড রেন্ট কম্পেয়ার করে, ঠিক আছে, যেটা ছোট হবে সেটা হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার দেখো এখানে কি লেখা আছে, এবার পড়ো। হায়ার অফ মিউনিসিপাল ভ্যালু অর ফেয়ার রেন্ট বাট দ্য অ্যাভাব রেজাল্টিং ফিগার শুড বি লোয়ার দেন দ্য স্ট্যান্ডার্ড রেন্ট। আশা করি বোঝা গেছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট জিনিসটা কি। এবার দেখো, এবার তোমরা আমাকে বললে স্যার একটা রিজনেবল এক্সপেক্টেড রেন্টের একটা উদাহরণ দিয়ে একটা অঙ্ক করে দিন না, যাতে ব্যাপারটা পুরো ক্লিয়ার করা যায়। এই জন্যই একটা উদাহরণ করেছি, নিয়েছি। দেখো উদাহরণ নিজের কি বলছে, মিউনিসিপাল ভ্যালু বলেছে 50,000 টাকা, একটা বাড়ির মিউনিসিপাল ভ্যালু 50,000 টাকা, ঠিক আছে তো। ফেয়ার রেন্ট দিয়েছে কত, 60,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট দিয়ে 55,000 টাকা। তো জানতে চেয়েছে বলো দেখি এখানে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কত হবে। দেখো আমি তোমাদের জন্য এই অ্যান্সারটা করে দিচ্ছি। সলিউশন কি হবে, কি লিখবো, প্রথমে মিউনিসিপাল ভ্যালু 50,000 টাকা। আমি এক একটা টপিক তুলবো, এক একটা টপিকের উপর অঙ্ক করবো, পুরো ব্যাপারটা যে হাউস প্রপার্টির অঙ্ক যে কতটা ইজি তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। মিউনিসিপাল 50,000, তারপর নিচে লিখবো ফেয়ার রেন্ট। দেখো ফেয়ার রেন্ট কত দিয়েছে, 60,000 টাকা। আমাদের রুল কি বলছে, এইমাত্র বললাম রুল কি বললো, বলে স্যার আপনি বললেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় আপনি সেই ভ্যালুটাই নেবেন, ঠিক আছে। তাই 50-60-এর মধ্যে বড় কোনটা, 60 বড়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যেটা বড়, তোমার যদি অসুবিধা হয়, দেখো বুঝতে যদি অসুবিধা হয়, দেখো আমি লিখে দিলাম, যদি ভুলে যাও পরে এটাকে লিখলাম হায়ার, ঠিক আছে তো। এরপরে কি লিখতাম, এরপরে কি বলেছিলাম, স্ট্যান্ডার্ড রেন্ট। আর একটা কথা বলে দিই,
কখনো কখনো দেখবে কোশ্চেনে দেখবে স্ট্যান্ডার্ড ট্রেন্ড বলেনি, যদি কোশ্চেনে স্ট্যান্ডার্ড ট্রেন্ড না বলে তখন স্ট্যান্ডার্ড জায়গায় এনএ লিখবে। এই এনএ মানে কিন্তু জিরো নয়, এনএ মানে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড ট্রেন্ড অ্যাপ্লিকেবল নয়। কিন্তু এখানে তো স্ট্যান্ডার্ড ট্রেন্ড অ্যাপ্লিকেবল, কত বলেছে 55,000, সেই 55,000 লেখো। এবার বলো তাহলে কি হবে অ্যান্সারটা? বলে স্যার আপনি তো বলেছিলেন এই মিউনিসিপাল ফেয়ার ডেন্টাম যেটা বড় সেটা নেবেন, বড়টা নিলাম। এইবার যেই ভ্যালুটা বেরোলো তার রেজাল্টিং ফিগার, সেই ফিগারের সঙ্গে আপনি স্ট্যান্ডার্ড ট্রেন্ড কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে যেটা লোয়ার বেরোবে সেটাই হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড ট্রেন্ড। তো লোয়ার কত, 60 আর 55-এর মধ্যে 55,000, এটাই আপনার রিজনেবল এক্সপেক্টেড ট্রেন্ড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। দেখো ব্যাপারগুলো বোঝা গেল। এরপরে যে টপিকটা বোঝাবো, যেটা বারবার বলছিলাম, গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে ক্যালকুলেট করব। তো অ্যানুয়াল ভ্যালু করতে গেলে আমার চারটি জিনিস জানা দরকার: মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, রেন্ট রিসিভ। চারটে বলেছি, ঠিক আছে। চারটে বলার পর আমরা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটাও শিখিয়েছি। তারপরে চলে আসলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে স্যার, গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে করবো? কারণ অ্যানুয়াল ভ্যালু তো বললেন, তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু আলাদা করে বলা দরকার নেই, কারণ অ্যানুয়াল ভ্যালু মানেই তো গ্রস অ্যানুয়াল ভ্যালু, ব্যাপারটা একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হবে এটা বলুন। এই যে এইমাত্র করলাম, কি বের করে শেখালাম? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বের করে শেখালাম, তাই তো? তাই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট যত টাকা বেরোবে সেই টাকাটা এখানে বসাবো, তার সঙ্গে রেন্ট রিসিভড অর রিসিভেবল, ঠিক আছে তো? রেন্ট রিসিভড আর রিসিভেবল যেটাই থাকবে সেটা লিখবো। এই দুটো ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা বড় হবে, হায়ার হবে, সেটাই হবে আমার গ্যাপ। বোঝা গেল? এই দুটোর মধ্যে যেই ভ্যালুটা আমার হায়ার হবে সেটাই হচ্ছে গ্যাপ। তাই লিখেছি হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর অ্যাকচুয়াল রেন্ট আর রিসিভেবল, ঠিক আছে? দুটোর মধ্যে যেটা ভ্যালু হায়ার হবে সেটাই হবে গ্যাপ। স্যার বুঝতে পারলাম, এবার গ্যাপের ওপর কয়েকটা অঙ্ক করা। দেখো ঠিক তোমাদের কথা মতন, দেখো পরের একটা এক্সাম্পল নিয়ে চলে এসেছি। বলছে ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলছে। দেখো এইমাত্র কি বললাম, অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে আমার চারটে টার্ম জানা দরকার। কি কি? মিউনিসিপাল ভ্যালু, ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট আর হচ্ছে রেন্ট রিসিপ্ট। এবার কোশ্চেন দেখো চারটেই দিয়েছে কিনা, কখনো কখনো সবসময় কিন্তু চারটে দেবে এমন কোনো আশা করো না, ঠিক আছে তো? দেখো এখানে চারটেই দিয়েছে প্রথম অঙ্ক, তাই চারটেই দিয়ে দিয়েছি আমি। তো এখান থেকে তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে, গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হবে। দেখো কি শেখালাম এত, গ্রস অ্যানুয়াল ভ্যালু কি করে বের করতে হয়? বলে স্যার আপনি বললেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটা নেবেন, ঠিক আছে। তারপর স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে কম্পেয়ার করবেন, যেটা ছোট সেটা হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আর এই রিজনেবল এক্সপেক্টেড রেন্টের সঙ্গে আপনি আবার রেন্ট রিসিভ কম্পেয়ার করবেন, যেটা বড় বেরোবে সেটাই হবে আপনার গ্যাপ, ঠিক আছে। হয়তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, দেখো অঙ্কটা করেইছি তাহলে বুঝতে পারবে। দেখো এই অঙ্কগুলো দাগ কাটছি না, দুটো তিনটে অঙ্ক যাক, আগে ব্যাপারটা বুঝিয়ে নিই, তারপর দাগ কেটে করাবো, ঠিক আছে তো? দেখো এখানে সলিউশনটা লিখছি। প্রথমে লিখছি স্টেপ 1, ঠিক আছে তো? কেন স্টেপ 1 লিখলাম? তোমরা যখন অঙ্কগুলো করবে, বইয়ের অঙ্ক করবে, এবং স্টেপ 1 স্টেপ 2 ধরেই করতে হবে, তাই স্টেপ 1 এখন থেকেই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে তো? প্রথমে লিখবো কি, মিউনিসিপাল ভ্যালু কত দিয়েছে? 75,000 টাকা। তারা বলেছে কি ফেয়ার রেন্ট কত দিয়েছে? 85,000 টাকা। তোমরা আইডিয়া করতে পারছো কি হবে? এই দুটোর মধ্যে কি হবে? স্যার বড়টা হবে। বড় কত? 85,000 টাকা। তারপরে কি লিখবে? স্ট্যান্ডার্ড রেন্ট। বলো বলো, স্ট্যান্ডার্ড রেন্ট কত দিয়েছে? 50,000 টাকা। তো বলো কি নিয়ম শিখিয়েছি? এই 85 আর 50 মধ্যে কি নিতে হয়? স্যার যেটা ছোট সেটা নেবেন। তাহলে কত হলো ছোটটা? স্যার এই 85 আর 50 ছোট হচ্ছে 50, সেকেন্ড ঘরে লিখবে, হ্যাঁ। যেটা বেরোলো তাকে কি বলে জানো তো? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যেটা আগের অঙ্কেই শেখালাম, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে তো? হয়ে গেল স্টেপ 1 হলো। এবার কি লিখবো? স্টেপ 2। স্টেপ 2 দিয়ে কি লিখবে? রেন্ট রিসিভড অর রিসিভেবল, ঠিক আছে। কি বললাম? রেন্ট রিসিভড আর রিসিভেবল। যেহেতু কোশ্চেনে রেন্ট রিসিভ দিয়েছে তাই রেন্ট রিসিভ লিখছি। কত দিয়েছে? 12,000 টাকা। আচ্ছা বলো কি বলেছিলাম? স্যার আপনি বলেছিলেন এই রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর রেন্ট রিসিভের মধ্যে যেটা বড় সেটা হবে আপনার গ্যাপ। আচ্ছা বলো এই দুটোর মধ্যে বড় কোনটা? স্যার এই দুটোর মধ্যে বড় 50,000, তাহলে আমার গ্যাপ হয়ে গেল কত? 50,000 টাকা। বেশ এত সোজা। এটাকে কি লিখবো? গ্রস অ্যানুয়াল ভ্যালু। স্যার আপনি যেভাবে অঙ্ক করলেন এইভাবে কি এক্সামে করতে হবে? হ্যাঁ ঠিক এইভাবেই এক্সামে করতে হবে, স্টেপ 1 স্টেপ 2 লিখে। তাহলে ব্র্যাকেটে লিখবে হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। তাহলে আশা করি প্রথম অঙ্কটা বোঝা গেল। স্যার বুঝেছি, আপনি গ্রস অ্যানুয়াল ভ্যালুর আরো বেশ কয়েকটা অঙ্ক করান না, দেখি।
ঠিক আছে, চলো আর একটা অঙ্ক করাচ্ছি। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্কটা কি বের করতে হচ্ছে, ক্যালকুলেট গ্রস অ্যানুয়াল ভ্যালু। হাউস 1 দিয়েছে, হাউস 2 দিয়েছে, হাউস 3 দিয়েছে। এই হাউস 1, হাউস 2, হাউস 3 গ্যাপ বের করতে বলেছে, আর আমি বলেছিলাম গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে গেলে যে 4টে টার্ম দিয়েছে সেই 4টে টার্মই দিয়েছে। এবার তোমরা বলো অঙ্কটা পারবে কিনা। স্যার অঙ্কটা তো ঠিক আছে বুঝতে পারলাম, আপনি তো আগে একটা বাড়ির করালেন, এখানে 3টে বাড়ি দিয়েছে, কিভাবে করবো? আরে কিছুই না, একই রকম ভাবে করবে। শুধু আগেরটা শুধু একটা ঘর করেছিলে, এখানে 3টে বাড়ি দিয়ে তো 3টে ঘর করবে। হাউস 1 এর একটা ঘর করবে, হাউস 2 ঘর করবে, হাউস 3 ঘর করবে, ব্যাস। আমি করার আগে তোমরা করে দাও, দেখতে হবে না এখানে। ঠিক আছে, তো এখানে ঘর করছি, হাউস 1 এর একটা ঘর, হাউস 2 ঘর, হাউস 3 ঘর। তো প্রথমে কি লিখছি দেখো, স্টেপ 1 লিখতে শিখিয়েছিলাম, স্টেপ 1, এখানে স্টেপ 1 লিখলাম। কি লিখবো প্রথমে, মিউনিসিপাল ভ্যালু। দেখে দেখে বলো মিউনিসিপাল কত ছিল। স্যার হাউস 1 এ ছিল 25,000, হাউস 2 তে ছিল 30,000, হাউস 3 তে ছিল 50,000। তারপরে আপনি লিখতেন মিউনিসিপাল পরেই লিখতেন আপনি ফেয়ার রেন্ট। আচ্ছা স্যার যদি কোনো কোশ্চেনে মিউনিসিপাল ভ্যালু বলে না তাহলে কি লিখবো, এন এ লিখবে, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে তো। আচ্ছা স্যার যদি কোশ্চেনে ফেয়ার রেন্ট বলে না দেয় কি লিখবো, এন এ লিখবে, নট অ্যাপ্লিকেবল। আর যদি স্ট্যান্ডার্ড রেন্ট বলে না দেয়, আগেই বললাম স্ট্যান্ডার্ড না বলে দিলে কি লিখবে, নট অ্যাপ্লিকেবল। কথাগুলো মন দিয়ে শুনবে, অঙ্ক যদি মনে হয় তোমার হাউস বোর্ডে ফুল মার্কস নিয়ে কথাগুলো মন দিয়ে শুনবে। ফেয়ার রেন্ট কত, 30,000 টাকা হাউস 1 এর, হাউস 2 30,000 টাকা, হাউস 3 49,000 টাকা। বলো কি বলেছিলাম। স্যার আপনি বলেছিলেন মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড় সেটাকে আপনি চুজ করবেন। তাহলে এখানে দাগ কাটলাম, বলো এই দুটোর মধ্যে বড় কোনটা। স্যার 30,000। এই দুটোর মধ্যে বড় কোনটা। স্যার দুটো তো সমানই আছে, বড় কোনটা, 30,000ই হবে, তাই না। স্যার এটা 50,000, 49,000, বড় কোনটা, তুমি বুঝতেই পারছো 50,000। আচ্ছা ধরো তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি তো বলছিলেন ধরুন এখানে মিউনিসিপাল হলো 25,000 টাকা দিয়ে, সাপোজ ধরুন এখানেই ধরুন ফেয়ার রেন্টে না, এখানে কোনো ভ্যালু দেয়নি, তাহলে তো আপনি বললেন ফেয়ার রেন্টের যদি কোনো ভ্যালু না বলে, ফেয়ার রেন্ট কেন, মিউনিসিপাল হলো ফেয়ার রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, ধরুন ফেয়ার রেন্টের ভ্যালু বলেনি, তাহলে আপনি তখন কি লিখতেন, তখন কি লিখবো আবার, এন এ লিখতাম। তাহলে তখন কি বলুন, তখন বলুন 25,000 আর এন এর মধ্যে বড় কোনটা, এন এ মানে তো নট অ্যাপ্লিকেবল, 25,000 এন এর মধ্যে বড় হচ্ছে 25,000ই হবে। বোঝা গেল ব্যাপারটা। হুম। তারপর লিখতাম কি, স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট কোশ্চেনে কত বলেছে, 40,000, 21,000 আর 51,000। বলো কি বলেছিলাম, এই দুটোর মধ্যে ছোট, ছোট কোনটা, 30 আর 40 মধ্যে ছোট 30, 30 আর 21 মধ্যে ছোট 21, 50 আর 51 মধ্যে ছোট 50,000। ঠিক আছে, এটাকে কি বলতো, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আচ্ছা স্যার আপনি তো বললেন না, এই যে আপনি যে হাউস প্রপার্টি ক্লাসিফিকেশন করালেন, বিভিন্ন বললেন সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, লেট আউট হাউস প্রপার্টি, কি ধরনের হাউস প্রপার্টি করাচ্ছেন। এখন তোমাদের ওই ক্লাসিফিকেশন এখন যাচ্ছি না, ওটা পরে করবো, আগে এখন তোমাদের শেখাচ্ছি কি করে গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে হয়, অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট করা শেখাচ্ছি। ঠিক আছে, ওটা তো পরে যাবো, অ্যানুয়াল ভ্যালু শিখে গেলে তো কিছুই নাই। তো হয়ে গেল রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার কি লিখতাম, স্টেপ 2, স্টেপ 2 দিয়ে কি লিখতাম, রেন্ট রিসিভড। কোশ্চেন দেখো রেন্ট রিসিভ কত বলেছে, হাউস 1 এর বলেছে 25,000, হাউস 2 এর বলেছে 24,000, হাউস 3 এর বলেছে 30,000। তো এই দুটোর মধ্যে বলেছিলাম বড়, বড় কোনটা 30,000, বড় কোনটা 24,000, বড় কোনটা 50,000। তাহলে এটাকে কি লিখতাম, গ্রস অ্যানুয়াল ভ্যালু। বোঝা গেল। ব্র্যাকেটে কি কথা লিখতে শিখিয়েছি, স্যার আপনি এইমাত্র বললেন, আগের অঙ্কটাই বললেন স্টেপ 1 এন্ড স্টেপ 2 হুইচ এভার ইজ হায়ার। তো ব্র্যাকেটে লেখো স্টেপ 1 এন্ড স্টেপ 2 হুইচ এভার ইজ হায়ার। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেল। এবার তোমাদের বই দিয়ে একটা অঙ্ক করাবো, তারপর বাকি অঙ্ক হোমওয়ার্ক দেবো। দেখো এই 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, তোমাদের বইয়েরই অঙ্ক, দেখো কি লেখা আছে, ডিটারমিনেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই মতো শেখালাম গ্রস অ্যানুয়াল ভ্যালু, তোমরা নিজেরাই বলতে পারো, তবু আমি এই অঙ্কটা করাবো, একটা অঙ্ক হোমওয়ার্ক দেবো। কি বলেছে, মিস্টার এক্স হ্যাজ আ হাউস প্রপার্টি অ্যাট ডানকুনি। বলছে মিস্টার এক্স এর একটা বাড়ি আছে, কোথায় আছে, ডানকুনিতে আছে।
ঠিক আছে তো? তারপর বলছে মিউনিসিপাল ভ্যালু অফ দিস প্রপার্টি 40,000 এবং এই বাড়িটার মিউনিসিপাল ভ্যালু কত বলেছে 40,000। ফেয়ার রেন্ট কত বলেছে 35,000। ফেয়ার রেন্ট মানে সেম লোকালিটির ভাড়া, ঠিক আছে তো? কখনো কোনো ফেয়ার রেন্ট না বলে সেম লোকালিটি বলে দিতে পারে, বলতে পারে সেম লোকালিটির রেন্ট এত টাকা, তখন বুঝে নেবে এটা ফেয়ার রেন্ট বলেছে। তারপরে দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, ঠিক আছে তো? এবং বলছে বাড়িটা পুরোপুরি ভাড়া দিয়েছে, ঠিক আছে তো? ও তার মানে স্যার এখানে তো বলে দিয়েছে কোন ধরনের হাউস প্রপার্টি করতে হবে, এটা লেট আউট হাউস প্রপার্টি করতে হবে। হ্যাঁ ঠিক ধরেছো, লেট আউট বলেছে, ঠিক আছে তো? তার বলছে রেন্ট পার মান্থ 4,000 এবং প্রতি মাসে ভাড়া দেয় 4,000 টাকা করে। তো বলো প্রতি মাসে যদি 4,000 টাকা করে ভাড়া দেয় তাহলে বছরে কত টাকা পেয়েছে? বছরে 48,000 টাকা পেয়েছে, 4,000 ইন্টু 12। এবার বলছে কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। তাহলে কি বের করতে বলছে স্যার? এই বাড়িটার গ্রস অ্যানুয়াল ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু তো শেখাচ্ছি। স্যার এখানে লেট আউটের জন্য কিছু হবে? এখন মনে করুন এখানে লেট আউটটা দেয়নি, পরে সব শেখাবো লেট আউট জিনিসটা কিভাবে করতে হবে, ঠিক আছে? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20। স্যার আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার তো 2020-21, এখানে 19-20 দিয়েছে, কারণ এটা আগের বছরের বই বলে 19-20 দিয়েছে। তাহলে এখানে কত লিখবে? 2020-21 লিখে দাও। তাহলে বলছে রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 18-19, তাহলে এখানে কত হবে? 19-20 হবে, ঠিক আছে তো? তো দেখো অঙ্কটা করছি একদম ইজি, তোমরা নিজেই বুঝে গেছো যে মুখে মুখে বলে দিতে পারো স্যার অ্যান্সার, তো আমরা মুখে মুখে বলে দিতে পারি কত হবে। তো ঠিক আছে দেখো আমিও করছি, দেখে নাও। দেখো পেজ নাম্বারটা দিলাম না, কেননা তোমাদের কবে বই বেরোবে, কি পেজ, এক পেজ হবে তাও নাও তো হতে পারে। তো ফটো কোশ্চেনটা তো দেখলে তোমরা, তো এখানে আমি কি দেখলাম, বইয়ের নামটা লিখে দিচ্ছি। বইয়ের নাম হচ্ছে বাসু নায়ক। বাসু নায়ক বইয়ের 1 নম্বর অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে তো? 1 নম্বর অঙ্ক, এটা হচ্ছে ক্লাস 12 এর বই, ঠিক আছে তো? এবার বিকমের স্টুডেন্ট তোমরা বলছো স্যার এইগুলো ছোট ছোট অঙ্ক আমরা করা দরকার। হ্যাঁ শিখে নাও, বড় অঙ্ক কোনো অসুবিধাই হবে না, ছোট অঙ্ক শিখলে তো বড় অঙ্ক কোনো অসুবিধাই নেই। আমরা স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ পা ফেলবো, ঠিক আছে? জিনিসটা ভালো করে বুঝিয়ে যাবো, কোনো কঠিন লাগবে না অঙ্ক। তাহলে দেখো কি লিখবো প্রথমে, স্যার আপনি লিখেছিলেন স্টেপ 1 লিখতে শিখিয়েছেন, ঠিক আছে তো? স্যার দাগ কেটে করছি না, করবো পরে করবো দাগ কেটে। দাগ কেটে আর কি আছে, দাগ কাটার মধ্যে কি নতুন তফাৎ আছে? দাগ কেটে সব শিখে যাবো, দাগ বাদ দাও, এখন জিনিসটা আগে শেখো, মেন জিনিসটা শেখো, দাগ দিয়ে কি যায় আসে। প্রথমে লিখুন তাহলে মিউনিসিপাল ভ্যালু, তো লিখে দিলাম তোমাদের কথা মতন মিউনিসিপাল ভ্যালু। স্যার মিউনিসিপাল ভ্যালু অঙ্কে 40,000 বলেছে, 40,000 লিখে দিলাম। তারপর কি লিখবো? ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্টও লিখে দিলাম। ফেয়ার রেন্ট কোশ্চেনে বলে 35,000, তাহলে কি হবে দুটোর মধ্যে এটা বড়, কত বড়, কত 40,000 টাকা। তারপর কি লিখবো? স্ট্যান্ডার্ড রেন্ট। বলো স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে? স্যার কোশ্চেন পড়ে তো স্ট্যান্ডার্ড রেন্ট কিছু খুঁজেই পাচ্ছি না। কি বললাম এই কিছুক্ষণ আগে বললাম, আগের অঙ্কগুলো দুটো করতে কি বললাম, যদি কোশ্চেনে স্ট্যান্ডার্ড রেন্ট বলে না দেয় তার মানে আমরা ধরবো এন এ, জিরো না কিন্তু এন এ, এন এ মানে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তাই এখানে লিখলাম এন এ। আচ্ছা আমি কি শিখিয়েছিলাম? স্যার আপনি বলেছিলেন এই যে ফিগারটা বেরোলো রেজাল্টিং ফিগার 40,000 আর এন এর মধ্যে কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে যেটা ছোট সেটা হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা স্টেপ 1, ঠিক আছে তো? তা এই দুটোর মধ্যে 40,000 এন এর মধ্যে স্যার ছোট কোনটা বুঝতে পারছি না। দেখুন এন এ মানে নট অ্যাপ্লিকেবল, কোনো ভ্যালুই নেই তো, তার মানে স্যার ছোট 40,000ই, ঠিক আছে? অনেকে স্টুডেন্টরা কি করে এই এন এ মানে কি, অনেকে ভাবে এটা জিরো, তাই 40,000 জিরোর মানে ছোট তো জিরো, তাই জিরো বসে, এটা ভুল করে, এই ভুলটা করবে না। 40,000 নট অ্যাপ্লিকেবলের মধ্যে নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানে এই ডানকুনির বাড়িতে স্ট্যান্ডার্ড এন্ড অ্যাপ্লিকেবলই হয়নি, তার মানে তোমার এই 40,000 টাকাই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আশা করি ব্যাপারগুলো বোঝা যাচ্ছে। তারপর কি লেখা শিখেছি? স্টেপ 2, স্টেপ 2 তে আপনি লিখেছেন রেন্ট রিসিভড। এইমাত্র কত বললাম? রেন্ট রিসিভ প্রতি মাসে 4,000 টাকা করে ভাড়া পেলে 12 মাসে 48,000 টাকা। আচ্ছা বলো কি বলেছিলাম স্যার? আপনি বলেছিলেন স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা সবচেয়ে বড়, স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা সবচেয়ে বড়, ঠিক আছে তো,
কোনটা বড় স্টেপ 1 স্টেপ 2 এর মধ্যে? স্যার স্টেপ 2 টা বড় 48,000। তাহলে এটাই হবে আপনার গ্যাপ। তাহলে কি লিখবো? এটাকে লিখবো একবারে শর্টে লিখতে পারি গ্যাপ, বারবার তো লিখলাম গ্রস অ্যানুয়াল হলো, শর্টে লিখে দিলাম গ্যাপ টাইমটা বাঁচানোর জন্য। ব্যাকেটে কি লিখতে হবে? পারবে লিখতে? কি লিখতে শিখিয়েছি? স্যার আপনি লিখেছেন হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, লিখতে পারবে? যে লিখে দিচ্ছি হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। আশা করি বোঝা গেল অঙ্কটা। দেখো একটা অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, করবে এটা বাড়িতে। এই 2 এর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, এটা বাড়িতে করবে। দেখো কি বলেছে, ঠিক আছে তো? বলছে যে সি রবি ঘোষ, ঠিক আছে, ইজ দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি ইন আরামবাগ, ঠিক আছে, আরামবাগে তার একটা বাড়ি আছে, মিউনিসিপাল হলো বলেছে বাড়িটা 30,000 টাকা। সিমিলার সিমিলার হাউস মানে কি বলেছিলাম? সিমিলার হাউস ক্যান গেট রেন্ট 3,000 পার মান্থ। স্যার ফেয়ার রেন্ট সিমিলার হাউস, সেম লোকালিটি, ঠিক আছে তো, ফেয়ার রেন্ট 3,000 পার মান্থ মানে 36,000 হবে। দ্য হাউস ইজ লেট আউট, রেন্ট পার মান্থ 2,500। কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি অফ শ্রী ঘোষ মানে রবি ঘোষের ফর দ্য হ্যাসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। অঙ্কটা করে নেবে, কিছু নেই, একদম ইজি আছে। এরপরে যে টপিকটা তোমাদের সামনে তুলে ধরো সেটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা তোমাদের খুব জানা দরকার। সেটা কি বলেছি দেখো, এখানে লেখা আছে ক্যালকুলেশন ফর নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে। এই নেট, স্যার এতক্ষণ মিউনিসিপাল ভ্যালু শেখাচ্ছিলেন, হ্যাঁ এবার মিউনিসিপাল ভ্যালুর একটা পার্ট এসছে, নেট মিউনিসিপাল ভ্যালু। নেট মিউনিসিপাল ভ্যালু তোমরা কোশ্চেনে অন্যান্য নামও থাকতে পারে, কি থাকতে পারে? লেটেবল ভ্যালু, লেটেবল LETABLE, লেটেবল ভ্যালু, বা এরকমও থাকতে পারে রেটিয়েবল ভ্যালু RATEABLE। তার মানে কি বলেছে তোমাকে? নেট মিউনিসিপাল ভ্যালু ফ্রম গ্রস মিউনিসিপাল ভ্যালু, মানে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে তোমরা কি করে নেট মিউনিসিপাল ভ্যালু ক্যালকুলেট করবে, ঠিক আছে, সেটা একটা ফরম্যাট দিয়েছি, ঠিক আছে। ফরম্যাট না, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, কি করে গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে নেট মিউনিসিপাল ভ্যালু বের করবে, ঠিক আছে। কখনো কখনো কোশ্চেনে না যখন হাউস প্রপার্টি অঙ্ক করবে দেখবে কখনো কখনো গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, কখনো কখনো নেট মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, কখন গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যাপ্লাই হবে, কখন নেট অ্যাপ্লাই হবে, সব ডিটেলসে পুরো তোমাদের সামনে খোলসা করে দিচ্ছি। কি করে বের করবো সেটা আমি পরে বলছি। আচ্ছা, কখন গ্রস মিউনিসিপাল ভ্যালু কখন নেট মিউনিসিপাল ভ্যালু এটা বলে দিচ্ছি। এবার দেখো বি নম্বর পয়েন্টটা মন দিয়ে দেখো কি লেখা আছে, ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন KMDC। স্যার KMDC মানে কি বোঝাতে চাইছে? কে মানে কলকাতা, এম মানে মুম্বাই, ডি মানে দিল্লি, সি মানে চেন্নাই। অর্থাৎ কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই যে চারটে সিটির কথা বললাম, চারটে সিটি মেট্রো সিটি। তাই কি বলেছে? ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন মেট্রো সিটি বা KMDC, দেন ফর ক্যালকুলেটিং গ্রস মিউনিসিপাল ভ্যালু, বলছে ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন KMDC দেন ফর ক্যালকুলেটিং গ্রস মিউনিসিপাল ভ্যালু ইজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন। মানে বলতে চেয়েছে বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন আমাকে কোন মিউনিসিপাল ভ্যালু দরকার? তখন আমার গ্রস মিউনিসিপাল ভ্যালু দরকার, ঠিক আছে। কি বললাম আবার বলছি, দেখো শুনে নাও, ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন KMDC দেন ফর ক্যালকুলেটিং গ্রস মিউনিসিপাল ভ্যালু, শর্টে লিখলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু ইজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন। আচ্ছা, বাট ইন কেস অফ আদার সিটিজ, এই যে আমার যে কোশ্চেন যে বলে দেবে বা কোনো এসএসসি যে বাড়ি যে কিনবে, ঠিক আছে, যে বাড়ি বা প্রপার্টি কিনবে যে সবসময় মেট্রো সিটিতেই কিনবে এমন তো কোনো কথা নেই, মেট্রো সিটির বাইরেও তো বাড়ি কিনতে পারে। হ্যাঁ, মেট্রো সিটির বাইরে বাড়ি কিনলে তখন কি হবে? মানে মেট্রো সিটির বাইরে হলে এটা আদার সিটি হলে তখন কোন মিউনিসিপাল ভ্যালু লাগবে? তখন লাগবে নেট মিউনিসিপাল ভ্যালু। তাই লিখেছে বাট ইন কেস অফ আদার সিটিজ নেট মিউনিসিপাল ভ্যালু ইজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন ফর ইট। মানে কি বুঝতে পারলে? বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন দরকার গ্রস মিউনিসিপাল ভ্যালু, আর বাড়িটা যদি মেট্রো সিটি ছাড়া যদি অন্য কোনো সিটিতে হয় তখন হবে নেট মিউনিসিপাল ভ্যালু। এটা খুব মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। দেখো তোমাদের বোঝার জন্য এটা শর্ট করে দিয়েছি, কি লিখেছি? KMDC কি? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই যে মেট্রো সিটি, মেট্রো সিটিতে বাড়ি হলে কি হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু। আর মেট্রো সিটিতে যদি বাড়িটা না হয় তখন কোন মিউনিসিপাল লাগে? মেট্রো সিটিতে বাড়িটা না হলে তখন লাগবে হচ্ছে তোমার নেট মিউনিসিপাল ভ্যালু। এবার দেখো তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার কোশ্চেন যখন অঙ্কগুলো করবো তখন কি কোশ্চেনে বলে দেবে গ্রস মিউনিসিপাল ভ্যালু, নেট মিউনিসিপাল ভ্যালু? হ্যাঁ বলে দেবে। গ্রস মিউনিসিপাল ভ্যালু হলে কোনো অঙ্কে গ্রস মিউনিসিপাল ভ্যালু বলবে, কোনো অঙ্কে নেট মিউনিসিপাল ভ্যালু বলবে, কোনো অঙ্কে মিউনিসিপাল ভ্যালু বলবে, ঠিক আছে। তো এবার তোমাকে চুজ করতে হবে তুমি কোন মিউনিসিপাল ভ্যালু দিয়ে অঙ্ক করবে, গ্রস দিয়ে করবে না নেট দিয়ে করবে না শুধু মিউনিসিপাল ভ্যালু দিয়ে করবে। একটা করে কোশ্চেন বলছি শোনো। আচ্ছা স্যার, কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু বলে দেয় তাহলে আমরা কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো? আপনি তো বললেন মিউনিসিপাল ভ্যালু তো বেসিক্যালি দুটোই হয়, একটা গ্রস হয় আর একটা নেট হয়।
কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু মেনশন করে দেয় আমরা কোন মিউনিসিপাল ধরবো, গ্রস ধরবো নেট ধরবো? দেখো কোশ্চেনে যদি শুধু মিউনিসিপাল ভ্যালু বলে দেয় তখন তোমাকে দেখতে হবে কোশ্চেনে কোন সিটিতে বাড়ি আছে, এটা কি বলেছে? বলছে হ্যাঁ স্যার বলেছে কোন সিটিতে বাড়ি আছে। কোন সিটিতে বাড়ি আছে? আহ, যদি মেট্রো সিটিতে বাড়ি থাকে তার জন্য একটা, আর যদি মেট্রো সিটি বাড়ি না থাকে তার জন্য আর এক রকম। যদি মেট্রো সিটিতে বাড়িটা থাকে, যদি কোশ্চেনে যদি মেট্রো সিটি বলে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই চারটে সিটির মধ্যে যে কোনো একটা সিটি যদি বাড়ি থাকে আর কোশ্চেনে মিউনিসিপাল হলো দিয়েছে, তার মানে তুমি ধরে নেবে গ্রস মিউনিসিপাল হলো দিয়েছে। তার মানে মেট্রো সিটিতে যদি বাড়িটা অবস্থিত হয় আর কোশ্চেনে মিউনিসিপাল হলো বলে দিয়েছে, তার মানে তুমি বুঝবে এটা গ্রস মিউনিসিপাল হলো দিয়েছে। আচ্ছা স্যার যদি মেট্রো সিটি বলে না দেয় তাহলে কোন মিউনিসিপাল হলো ধরবো? যদি কোশ্চেনে মেট্রো সিটি বলে না দেয়, ঠিক আছে, মেট্রো সিটি ছাড়া যে কোনো সিটি হতে পারে, তুমি ধরো না যে কোনো পাটনা মেট্রো সিটি নয়, ঠিক আছে, তো এরকম কোনো একটা সিটি হতে পারে। তো এরকম সিটিতে যদি বাড়ি অবস্থিত হয়, মেট্রো সিটি ছাড়া না অন্য কোনো সিটিতে যদি বাড়িটা অবস্থিত হয় অথচ কোশ্চেনে মিউনিসিপাল হলো বলে দিয়েছে, তখন তুমি কোন মিউনিসিপাল ধরবে? নেট মিউনিসিপাল হলো। তাহলে কি বুঝতে পারলে? কোশ্চেনে যদি মেট্রো সিটি মেনশন করে দেয়, ঠিক আছে, কোশ্চেনে যদি মেট্রো সিটি মেনশন করে দেয় তখন আমরা ধরবো গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়েছে। আর যদি মেট্রো সিটি মেনশন না করে অন্য কোনো সিটি দিয়ে দেয় তখন ধরবো নেট মিউনিসিপাল ভ্যালু দিয়েছে। আচ্ছা স্যার কোশ্চেনে কোনো সিটিই বলে দেয়নি, তাহলে কোন মিউনিসিপাল ভ্যালু ধরবো? কোশ্চেনে যদি কোনো সিটি মেনশন করেই না দেয় তুমি শুধু মিউনিসিপাল ভ্যালু ধরবে, তখন তো আর গ্রস আর নেটের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার ফরম্যাটটা বলে দিই গ্রস নেট কিভাবে করতে হয়। দেখো যদি কোশ্চেনে গ্রস মিউনিসিপাল হলো দিয়ে দেয় অর্থাৎ টাকা দিয়ে দেবে, ঠিক আছে, তার থেকে কি করতে হয় 10% বাদ দিতে হবে, 10% বাদ দিয়ে দেবে। এটা কি, এই বাদ দেওয়াটা কখনো কোশ্চেনে বলে দেবে, এটা স্ট্যান্ডার্ড, এই বাদটা বাধ্যতামূলক কম্পালসারি বাদটা। তাই লিখেছি লেস দিয়ে লিখি ডিডাকশন অন অ্যাকাউন্ট অফ রিপেয়ার অ্যান্ড কালেকশন চার্জেস 10%, ঠিক আছে, যেটা কিনা এই টাকাটা গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপরই 10% হবে, এটা বাধ্যতামূলকভাবে ছাড়া হয়, ঠিক আছে। তাহলে এই টাকা থেকে এই টাকা বাদ দেবো, যেই ভ্যালুটা বেরোবে এবার দেখবো কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স আছে কিনা, ঠিক আছে। তো তো ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স থাকলে সেটাও বাদ যায়, ঠিক আছে। যদি কোশ্চেনে বললে ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স এত টাকা, সেই টাকাটা লিখে দেবে। আর যদি ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সের টাকাটা বলে না দিয়ে বলে দেয় 5% বা 10%, যে কোনো একটা পার্সেন্টেজ বলে দাও, মানলাম 5% কোশ্চেনে বলে, তখন কি করবে তুমি? এই যে অ্যামাউন্টটা বেরিয়েছে না, এই যে অ্যামাউন্টটা বেরিয়েছে তার উপর কি করবে তুমি? 5/105 আফটার চার্জিং করে। দেখো এখানে লিখে দিয়েছি, কি লিখেছি দেখো, ভ্যালু, এই যে এই ভ্যালুটা, এই যে এখানে ভি লেখা যায় না, ধরো ভি ভ্যালু, এই যে এই ভ্যালুটা ইনটু কি লেখা আছে ডব্লিউ প্লাস এস ট্যাক্সের পার্সেন্টেজ, কোশ্চেনে ওয়াটার ট্যাক্স আর সেভারেজ ট্যাক্স মিলিয়ে ধরলাম 5% বলে, তাই লিখবো এই ভ্যালুটা ইনটু 5% ডিভাইডেড বাই 100 প্লাস 5%। তার মানে আমরা ধরে নিচ্ছি এই যে টাকাটা আছে না এর মধ্যে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্সের টাকাটা আছে। তাহলে কত টাকা আছে? 5%, ধরে নিচ্ছি এর মধ্যে 5% আছে, তাই 5/105 করেছে। বাদ দিলাম, বাদ দিয়ে যেটা হয় সেটা নেট মিউনিসিপাল ভ্যালু। এবার তোমাদের মনে কোশ্চেন হতে পারে, আচ্ছা স্যার কোশ্চেনে যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না দেয় তাহলে তো এই ঘরটা করার দরকার নেই না। যদি ওয়াটার সেভারেজ ট্যাক্স কোশ্চেনে না দেয় তাহলে তোমার এই ঘরটা করার দরকার নেই, তখন তাহলে এইটাই হয়ে যাবে নেট মিউনিসিপাল ভ্যালু। এরপরে কি লেখা আছে দেখো, এরপরে করবে অ্যাড করবে 1/9 যেটা নেট মিউনিসিপাল ভ্যালু বেরোবে তার উপর 19 করবে, করে হবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। কি বললাম? গ্রস মিউনিসিপাল। এখানে লিখেছি মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু, বা কেউ কেউ এটাকে লেখে গ্রস মিউনিসিপাল ভ্যালু, ব্যাপারটা একই জিনিস, ঠিক আছে। তো তাহলে কি করবে, এই যে টাকাটা বেরোবে তার উপর 19 করবে। এইবার দেখো কিছুক্ষণ আগে বলেছি গ্রস মিউনিসিপাল ভ্যালু তখন কখন লাগে? স্যার বাড়িটা যদি মেট্রো সিটিতে হয় তখন গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। তার মানে এই নেটের সাথে তুমি একের নয় কখন যোগ করবে? যদি দেখো কোশ্চেনটা বলেছে মেট্রো সিটিতে তাহলে তোমাকে একের নয় অবশ্যই যোগ করতে হবে, আর যদি বলে মেট্রো সিটিতে বাড়িটা নেই তাহলে তো দরকার নেই। তাহলে এতক্ষণ কি বোঝালাম বলো, এই ফরম্যাটটা কিভাবে তৈরি হলো? স্যার কোশ্চেন যদি গ্রস দিয়ে দেয় তার থেকে আপনি 10% বাদ দেবেন, বাদ দেওয়ার পর যদি কোশ্চেনে ওয়াটার সেভারেজ ট্যাক্স দেয় সেটাও বাদ দেবেন, বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে নেট, ঠিক আছে। তো আর যদি বাড়িটা যদি কোল মানে মেট্রো সিটি ছাড়া অন্য কোনো সিটিতে হয় তাহলে তোমার নেট অবধি করলেই হয়ে যাবে। আর যদি মেট্রো সিটি ছাড়া যদি মেট্রো সিটি বাড়িটা হয় তাহলে এই টাকাটার উপর আপনি আরো একের নয় যোগ করবেন, করে যেটা হবে সেটা হচ্ছে গ্রস মিউনিসিপাল ভ্যালু বা মিউনিসিপাল অ্যানুয়াল ভ্যালু। এবার দেখো তোমাকে ধরো আমি কোশ্চেন করলাম, ধরো কোশ্চেনে বলেছে গ্রস মিউনিসিপাল ভ্যালু 10,000 টাকা, ঠিক আছে। তো কোশ্চেনে তোমাকে বলেছে গ্রস মিউনিসিপাল 10,000 টাকা, বলেছে বলো নেট মিউনিসিপাল ভ্যালু কত। আবার বলছি কোশ্চেনে বলেছে গ্রস মিউনিসিপাল ভ্যালু 10,000 টাকা, নেট মিউনিসিপাল ভ্যালু কত। এবার তুমি প্রশ্ন করলে স্যার অঙ্কে কি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স আছে? আমি বললাম না স্যার, আপনি গ্রস মিউনিসিপাল ভ্যালু থেকে 10% বাদ দিয়ে দিন, তো 10,000 থেকে আপনি 10% বাদ দিয়ে দিন, 10,000 থেকে 1,000 টাকা বাদ দিয়ে দিলে আপনার কত হচ্ছে? 9,000 টাকা, এটাই হচ্ছে আপনার নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে। তো আচ্ছা দেখো একটা ছোট্ট একটা কনসেপ্ট বুঝিয়ে দিই, এই ফরম্যাটটা তো সবসময় মাথায় রাখতে হবে না,
কি ফরম্যাট বলেছে, কোশ্চেনে যদি তোমাকে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেয়, কোশ্চেনে যদি তোমাকে গ্রস মিউনিসিপাল ভ্যালু দিয়ে দেয় এবং সেখান থেকে নেট বের করতে বলেছে, তখন তুমি কি বলবে, স্যার গ্রস থেকে যদি আপনি 10% বাদ দিয়ে দেন তাহলে তো নেট বেরিয়ে যায়, যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে। আমি বলছি এই যে এই উদাহরণটা দিলাম না, এটা ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স নেই ধরে নিচ্ছি, তাহলে গ্রস থেকে আপনি 10% বাদ দিন, একবারে নেট বেরিয়ে যাবে। দেখো গ্রস থেকে 10 বাদ দিলেই তো নেট হচ্ছে, দেখো এটা এখানে লিখেছি, গ্রস মিউনিসিপাল হলো যে 100, তার থেকে ডিডাকশন 10 বাদ দিলে কত, 90, এটা হচ্ছে নেট হচ্ছে, তাই তো? তাহলে কত করলাম, 100 থেকে 10 বাদ দিয়ে 90 হচ্ছে। তার মানে কি বলতে পারি, এই গ্রসের ওপর 90% করলেই তো তোমার নেট বেরিয়েছে, তাহলে বলতে পারি এখানে কি বলতে পারি, গ্রসের ওপর 90/100 বা 9/10, ঠিক আছে তো? গ্রস ইন্টু 9/10, গ্রস ইন্টু 9/10 করলে তোমার নেট বেরিয়ে যাবে। তাহলে একবারে কি করে করবো, গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হবে, কেউ 10% বাদ দেবে, আবার কেউ 9/10 করে, ব্যাপারটা একই জিনিস। আচ্ছা, এবার কোশ্চেন যদি নেট বলে দেয়, নেট থেকে গ্রসে যাবে কি করে, দেখো এই দেখো নেট আছে 90, তুমি 100 কি করে উঠবে, বলে স্যার 90 থেকে আপনি 10 যোগ করে 100 হবে। তাহলে কি করে হবে, দেখো এখানে লিখেছি নেট মিউনিসিপাল ভ্যালুর সঙ্গে যদি আমি 10/9 করে দিই একবারে, ইন্টু 10/9 করে, তাহলে দেখো তোমার কি বেরিয়ে যাচ্ছে, গ্রস মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে তো, যেটা নেট বলে দেবে কোশ্চেনে, যেটা নেট নেট মিউনিসিপাল ভ্যালু বলে দেবে না, নেট মিউনিসিপাল থেকে কি করে গ্রস করবো, এই নেটের সঙ্গে যদি তুমি ডিডাকশন 10 যোগ করে দাও তাহলে 100 হবে। ঠিক আছে তো? তো নেটের সঙ্গে 10 যোগ করে তো 100 হচ্ছে, সেটা যদি একবারে লিখি, একবারে কি করে 100 হবে, নেটের সঙ্গে এমন কি করলে 100 হবে, স্যার আপনি 90 এর সাথে যদি আপনি একবারে 10-এর 9 করেন তাহলে কত হচ্ছে, একবারে 100 হচ্ছে। তো এই ফরম্যাটটা মাথায় রাখবে, এটা কেননা বারবার করে ফরম্যাট সাজিয়ে তো করা যাবে না, এটা একটু মনে রাখবে ট্রিক্সটা। কোশ্চেনে গ্রস দিয়ে দিলে নেট যাবো কি করে, গ্রসের সাথে 9/10 করলে নেট হবে, আর নেট দিয়ে গেলে গ্রস করবো কি করে, নেটের সাথে 10/9 করবো। তাহলে এই দুটো পয়েন্ট নোট করে নাও, দুটো পয়েন্ট মাথায় রাখবে। তাহলে গ্রস থেকে নেট যাবো কি করে, গ্রস থেকে নেটে যেতে গেলে গ্রসের সঙ্গে 9/10 গুণ করব, আর নেট থেকে গ্রসে যাবো কি করে, নেটের সাথে 10/9 গুণ করব। ঠিক আছে তো? এই যা বারবার যে জিনিসটা বলছি, জিএমভি ধরো অঙ্কে ধরে নিলাম জিএমভি 100 টাকা দিয়েছে, আর নিয়ম কি, অরিজিনাল নিয়ম কি, 10% আপনাকে বাদ দিতেই হবে, 10% বাদ দিতে হবে 90, এটা হচ্ছে তোমার নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে গ্রস থেকে নেটে আসলাম কি করে, 100 থেকে 90 আসলাম কি করে, স্যার আপনি 100 থেকে 10% বাদ দেওয়াও যায়, এই 100 থেকে 10% বাদ দিলে তো 90 হচ্ছে, 100 থেকে 10% বাদ দেওয়াও যা, আপনি এই 100-র ওপর 9/10 করা একই না, দেখো তো 100-র ওপর 9/10 করা একই না, তাই না? এই 100 ছিল 90 হলো, কি করে হলো স্যার, 90% করে একবারে। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, আর কিছু না। এবার 90 ছিল, 90 থেকে তুমি 100 যাবে কি করে, 90 ছিল সেখান থেকে তুমি 100 যাবে কি করে, 90 থেকে তোমাকে 100 যেতে গেলে কি করতে হবে, 90 ইন্টু 10/9। তো আশা করি বোঝা গেল। এবার তুমি বলছো স্যার একটা অঙ্ক দিন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, এমনি বুঝেছি, জাস্ট এটা একটু মনে রাখতে হবে এই জায়গাটা, গ্রস থেকে নেটে যেতে গেলে 9/10 করতে হবে, আর নেট থেকে গ্রসে যেতে গেলে 10/9 করতে হবে, ঠিক আছে তো? তো দেখো আমি বোঝাচ্ছি ব্যাপারটা। তো আমি যে ফর্মুলাটা মনে রাখতে বললাম, কখন, যদি কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে। আচ্ছা এ দেখো 7-এর অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা বইয়েরই অঙ্ক। কি বলেছে, মিস্টার অরবিন্দ আগরওয়াল, ঠিক আছে, হ্যাজ আ হাউস প্রপার্টি ইন নিউ দিল্লি, ঠিক আছে, অরবিন্দ আগরওয়ালের নিউ দিল্লিতে একটা হাউস প্রপার্টি আছে, নিউ দিল্লি বলে দিয়েছে, সিটি বলে দিয়েছে, হাউস প্রপার্টিতে না সিটিটা খুব ভাইটাল, কোন সিটিতে বাড়িটা আছে ওটা খুব ম্যাটার করে। এখানে কোন সিটি, নিউ দিল্লি, নিউ দিল্লি মানে একটা মেট্রো সিটিতে বাড়ি আছে। আচ্ছা বলো, কি বলেছিলাম, মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ভ্যালু লাগে, স্যার আপনি বললেন মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে, তাহলে এই অঙ্কটা গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে। এবার দেখো কোশ্চেনে কি মিউনিসিপাল ভ্যালু বলেছে, গ্রস বলেছে না নেট বলেছে, স্যার কোশ্চেনে নেট বলে দিয়েছে, নেট বলেছে কত, 17,000 টাকা। আর এবার কোশ্চেন পড়ে বলো, ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স বলেছে, স্যার ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স 1,000 টাকা বলেছে, তোমাকে কি বের করতে বলেছে, গ্রস মিউনিসিপাল ভ্যালু। দেখো কত নম্বর অঙ্ক দেখলাম, এটা 7 নম্বর অঙ্ক, তাই তো? তাহলে তোমাকে কোন মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, তোমার স্যার কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, নেট, এখানে লিখলাম নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে তো? কত বলেছে নেট মিউনিসিপাল ভ্যালু, 17,000 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা বুঝতে অসুবিধা হলে দেখো ফরম্যাটটা কি ছিল একটু দেখে নাও, আমি এখানটা একটু নিচে লিখিয়েছি, মিন যে অরিজিনাল ফরম্যাটটা লিখিয়েছিলাম, গ্রস মিউনিসিপাল ভ্যালু, তার থেকে আপনি বলেছিলেন ডিডাকশন করতে 10%, 10% ডিডাকশন করতে, করে যেটা হবে তার উপর আপনি নিতে বলেছেন ওয়াটার প্লাস সেভারেজ ট্যাক্স,
ওয়াটার প্লাস সেভারেজ ট্যাক্সেস কত টাকা বলেছে এখানে অঙ্কে 1000 টাকা বাদ দিয়ে যেটা হবে তাকে আপনি বললেন নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক? সেই নেট মিউনিসিপাল ভ্যালু অঙ্কে কত বলেছে? বলো নেট মিউনিসিপাল অঙ্কে কত বলেছে? স্যার নেট মিউনিসিপাল অঙ্কে 17,000 টাকা বলে দিয়েছে। তাহলে আমি কি বললাম, যদি বাড়িটা মেট্রো সিটিতে অবস্থিত হয় তাহলে আমাকে কোন মিউনিসিপাল বের করতে হবে? গ্রস বের করতে হবে, ঠিক আছে? যদি বাড়িটা মেট্রো সিটিতে হয় তখন আমাকে গ্রস মিউনিসিপাল বের করতে হবে। আমাকে নেট বলেছে 17,000, ওয়াটার অ্যান্ড সেভারেজ 1000 টাকা বলেছে। আমরা যখন ওপর থেকে নিচে নামছিলাম তখন বিয়োগ করছিলাম, নিচ থেকে উপর উঠলে কি করবো? ব্যাক ক্যালকুলেশন যোগ করবো, 17 আর 1 যোগ করলে কত হবে? 18,000, তাই তো? এবার ডিডাকশন 10% করব। দেখো আমরা যখন করতাম এই যে গ্রস মিউনিসিপাল ভ্যালু হচ্ছে না, গ্রস মিউনিসিপাল ভ্যালুর উপর 10% করতাম। তাহলে আমরা যখন স্টেট ক্যালকুলেশন করতাম তখন 10%, না ব্যাক ক্যালকুলেশন করছি তাহলে কি হবে? 18,000 উপর যে 10% করলে তো হবে না। তাহলে কি করতে হবে? এই 18,000 টাকার উপর, দেখো পাশে লিখে দিচ্ছি, 18,000 টাকার উপর 10/90। কারণ এই 18,000 টাকা ঠিক কত টাকাকে রিপ্রেজেন্ট করছে? 10% বাদ দেওয়ার পর 18,000 টাকা, মানে এটা 90কে রিপ্রেজেন্ট করছে। 18,000 টাকা যদি 90কে রিপ্রেজেন্ট করে তাহলে 10 টাকা কত? 2,000 টাকা। তাহলে এটা অ্যান্সার কত হলো? 20,000 টাকা। দেখো বুঝতে পারলে কিনা? কোশ্চেনে তোমাকে আমি আবার বলছি, আমাকে কোশ্চেন পড়ে দেখতে হবে কোন সিটিতে বাড়িটা আছে। কোশ্চেনে বলেছে দিল্লিতে বাড়ি আছে, দিল্লি হচ্ছে আমার মেট্রো সিটি। মেট্রো সিটি হলে কোন মিউনিসিপাল ভ্যালু লাগে? গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে, ঠিক আছে? এবার দেখতে হবে কোশ্চেনে কি মিউনিসিপাল ভ্যালু, স্যার কোশ্চেনে নেট বলে দিয়েছে, ঠিক আছে? তো তোমাদের কথা মতো নেটের টাকাটা বসালাম এখানে 17,000 টাকা। এবার আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, বলো কোশ্চেনে কি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স দিয়েছিল? হ্যাঁ স্যার দিয়েছিল। ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স কত টাকা দিয়েছিল? স্যার 1000 টাকা দিয়েছিল। তো আমি তো এটা ফরম্যাট সাজিয়ে নিয়েছি, ওয়াটার সেভারেজ ট্যাক্সে 1000 টাকা বসালাম। তো আমাকে ব্যাক ক্যালকুলেশন করতে হবে, কেন? আমাকে লাস্ট ভ্যালুটা দিয়ে, লাস্ট ভ্যালু থেকে একদম উপরে ভ্যালু উঠবো। কি করবো? ব্যাক ক্যালকুলেশন, নিচ থেকে উপরে উঠবো। এই 17 সাথে 1000 যোগ করে কত হলো? 18,000 টাকা। এবার কি করতে হবে? স্যার গ্রস থেকে 10% ডিডাকশন বাদ দিতে হয় তো, ঠিক আছে তো? তার মানে গ্রসে যেই অ্যামাউন্ট ছিল তার উপর 10% করতে হয়, করে বাদ দিতে হয়। কিন্তু গ্রসের অ্যামাউন্ট কি তুমি অঙ্কে জানতে? না, গ্রসের অ্যামাউন্ট কোনোদিনই জানতাম না। তাহলে মানে কি, এটা ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এর উপর 10% করতে পারি, কিন্তু এর উপর কি 10%? না। আমাকে বলো এই টাকাটা কতকে রিপ্রেজেন্ট করছে? স্যার গ্রস যদি 100 হয় 10 ডিডাকশন, তার মানে এটা 90কে রিপ্রেজেন্ট করছে। 18,000 যদি 90 এর সমান হয় তাহলে 10 টাকা ডিডাকশনের সমান কত? 2,000 টাকা। তাই 18 আর 2 যোগ করে 20,000 টাকা হলো। ব্যাপারটা বোঝা গেল? তুমি যদি মনে করো এইভাবে করবে তো এইভাবে করতে পারো, আর যদি মনে করো যে না আরেকভাবে কি করে অনেকে, এই যে নেট কত ছিল 17,000, 17,000 সঙ্গে কি করে অনেকে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্সটা যোগ করে দেয়। এখানে যোগ করে দেয় ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্সেস কত টাকা? 1000 টাকা। যোগ করে হলো 18,000 টাকা। এবার এর উপর যোগ করে কি স্ট্যান্ডার্ড ডিডাকশন 10%। কত? এই 18,000 টাকার উপর 10% করলে কেটে দেবে 10/90। বোঝালাম কেন? 2,000 টাকা। টোটাল যে 20,000 টাকা হলো এটাই হচ্ছে তোমার গ্রস মিউনিসিপাল ভ্যালু। আশা করছি কোনো অসুবিধা নেই ব্যাপারটায়, ঠিক আছে? পুরো মাথার মধ্যে একদম পুরো ঢুকিয়ে নাও, ঠিক আছে? এই চিন্তা করে লাভ নেই, কারণ এই টাইপের অনেক অঙ্ক আসবে আবার, ঠিক আছে তো? দেখো ঠিক তোমাদের কথা মতো আর একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? যেটা বইয়ের 6 নম্বর অঙ্ক। কি বলেছে? শ্রী অনুপ ঘোষাল হ্যাজ আ হাউস প্রপার্টি ইন কলকাতা। তো কি বললাম, কোশ্চেনটা পড়ে সবার প্রথম আমাকে জানতে হবে যে অঙ্কে যে হাউস প্রপার্টিটা দিয়েছে, অর্থাৎ এসএসসির যে বাড়িটা আছে কোন সিটিতে বাড়ি আছে, সিটিটা খুব ভাইটাল। স্যার এখানে কলকাতা সিটিতে বাড়ি আছে, আর এই কলকাতা সিটি আপনাদের মেট্রো সিটি, ঠিক আছে? তো মেট্রো সিটিতে বাড়ি হলে আপনি বলেছেন গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে, তার মানে এই অঙ্কটায় আপনার গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে কি মিউনিসিপাল ভ্যালু দিয়ে, গ্রস দিয়েছে না নেট দিয়েছে। স্যার কোশ্চেনও দেখতে পাচ্ছি নেট দিয়েছে। এরপরে কি বলেছে? ফেয়ার রেন্ট কত? ফেয়ার রেন্ট দিয়ে দিয়েছে। হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, হাউসটা পুরোপুরি ভাড়া দিয়ে দিয়েছি। রেন্ট পার মান্থ বলেছে 4,000, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 55,000। আমাকে বের করতে বলছে গ্যাপ, গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি, ঠিক আছে তো? তো দেখো আমি তোমাদের পরিষ্কারভাবে শিখিয়েছি কোশ্চেনে কি মিউনিসিপাল ভ্যালু দিয়েছে এটা তোমরা সবার প্রথম খুঁজে বার করো। স্যার কোশ্চেনে নেট দিয়েছে। এবার বলেছিলাম কোন সিটিতে বাড়ি আছে, মেট্রো সিটিতে আছে? হ্যাঁ স্যার মেট্রো সিটি বাড়ি আছে। মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল ভ্যালু লাগে? স্যার মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। তাহলে নেট থেকে কি করে গ্রসে যাব? দেখো কিছুক্ষণ আগে তোমাদের একটা ছোট্ট ট্রিক্স দিলাম, যেটা ফরম্যাট মনে না রাখলেও হবে। বলেছিলাম গ্রস থেকে নেটে যেতে গেলে গ্রসের ওপর 9-10 করলেই, গ্রসের সঙ্গে 9-10 গুণ করলে নেট যাওয়া যায়।
ঠিক আছে? কখন করতে পারি এটা? যদি কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স ইজ নট গিভেন, ঠিক আছে? কোশ্চেনে যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে তখনই এটা করতে পারবো, যেটা আগের অঙ্কে আমি এটা করতে পারিনি। কেন করতে পারিনি? যেহেতু অঙ্কে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স ছিল। আচ্ছা স্যার, যদি নেট দিয়ে দেয়, নেট থেকে গ্রসে, এই তো দেখো লেখা আছে নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হবে? নেটের উপর 10 গুণ করব। নেটের সঙ্গে 10 গুণ করলে গ্রস হবে, যদি কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স ইজ নট গিভেন। স্যার তাহলে এই অঙ্কটা তো নেট বলেছে, তাহলে নেট আর ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স এই অঙ্কে নেই, তাহলে নেটের সঙ্গে 10 গুণ করলে তোমার গ্রস হবে। একদমই ঠিক বলেছো, নেটের সঙ্গে 10 গুণ করলে গ্রস হয়ে যাবে। কখন হয়ে যাবে? যদি অঙ্কে ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে। আচ্ছা স্যার, এক্সামে কি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স আসবে? থাকে না। ওই একটাই এক্সাম্পলে দেখলাম ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স সাধারণত থাকে না, সুতরাং চাপ নেওয়ার বিষয় নেই। গ্রস দিয়ে দিলে নেটে যাবে গ্রসের সঙ্গে 9-10 করে, আর নেট দিয়ে দিলে গ্রসে যাবে নেটের সঙ্গে 10 গুণ করে। তার মানে এখানে নেট যত দিয়েছে তার সঙ্গে 10 গুণ করলে তোমার গ্রস হয়ে যাবে। চলো অঙ্কটা করছি, দেখো। দেখো অঙ্কের নাম্বার ছিল 6। প্রথমে লিখতাম কি অঙ্ক করার সময়? স্টেপ 1। ঠিক আছে, প্রথমে কি লিখবো? স্যার প্রথমে এতদিন আপনি লিখতেন মিউনিসিপাল ভ্যালু। আজকের অঙ্কে মিউনিসিপাল ভ্যালু লিখতে পারবো না। কেন মিউনিসিপাল ভ্যালু লিখতে পারবো না? যেহেতু কোশ্চেনে সিটি উল্লেখ করেছে। সিটি উল্লেখ আছে, কোন সিটি? মেট্রো সিটি। মেট্রো সিটি হলে কোন মিউনিসিপাল ভ্যালু ফলো করি আমরা? স্যার গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে এখানে লেখো গ্রস মিউনিসিপাল ভ্যালু। এইমাত্র বললাম গ্রস কি করে বের করতে হয়। স্যার নেটের সঙ্গে আপনি 10 গুণ করলে গ্রস হবে। নেট বলেছিল অঙ্কে 45,000, তার সাথে 10 গুণ করুন, হয়ে যাবে গ্রস কত? 50,000 টাকা। তারপর বলেছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট বলেছে কত? 45,000 টাকা। নিয়ম কি? দুটোর মধ্যে যেটা বড়, বড় কত? 50,000। তারপর নেব কি? স্ট্যান্ডার্ড রেন্ট। দেখি স্ট্যান্ডার্ড রেন্ট কত বলেছে অঙ্কে। স্যার স্ট্যান্ডার্ড রেন্ট অঙ্কে 55,000 টাকা বলেছে, তাহলে নেব এখানে 55,000 টাকা। নিয়ম কি শিখিয়েছি? স্যার আপনি বলেছেন এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা হবে আপনার স্টেপ 1। ছোট কোনটা? 50,000। এই স্টেপ 1 এর নাম হচ্ছে, কেউ কেউ এটাকে লেখে এক্সপেক্টেড রেন্ট, কেউ লেখে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। আমি বলি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার স্টেপ 2 দিয়ে লিখবো রেন্ট রিসিভড অর রিসিভেবল। দেখো রেন্ট কত বলেছে? যে স্যার বাড়িটা ভাড়া দিয়েছি 4,000 টাকা করে প্রতি মাসে। ঠিক আছে, প্রতি মাসে যদি 4,000 টাকা করে ভাড়া দাও, তাহলে বছরে কত টাকা তুমি আর্ন করেছো? স্যার বছরে 48,000 টাকা আর্ন করেছি। নিয়ম কি শিখেছিলাম? স্যার আপনি বলেছিলেন স্টেপ 1 আর স্টেপ 2 মধ্যে যেটা বড় সেটা হবে আপনার গ্যাপ। বড় কোনটা? 50,000 টাকা। তাহলে গ্যাপ হলো কত? 50,000 টাকা। দেখো অ্যান্সার, দেখো অ্যান্সার 50,000 টাকা মিলে গেছে। এ দেখো আমি যেটা বললাম কিছু ভুল বলিনি, দেখো এখানে লিখে দিয়েছে, বলছে কোনো বাড়ি যদি কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং দিল্লিতে অবস্থিত হয় এবং প্রশ্নে যদি নেট মিউনিসিপাল ভ্যালু দেওয়া থাকে, তাহলে সেই নেট মিউনিসিপাল ভ্যালুকে গ্রস মিউনিসিপাল ভ্যালুতে কিভাবে কনভার্ট করা যায়? নেটের সাথে 10 গুণ করলে। দেখেছো আমি যেটা বারবার বলছি সেটা ওরা লিখে দিয়েছে। তো এখানে একটা জিনিস লিখতে শিখেছিলাম, কি বলেছিলাম? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। স্যার এতগুলো পার্ট তো বুঝলাম, এরপরে কি আজকে আর কিছু করাবেন? হ্যাঁ করাবো, এখন অনেক কিছুই বাকি আছে আজকে। ঠিক আছে স্যার, কি করাবেন এবার? এবার আমি তোমাদের করাবো আনরিয়ালাইজড রেন্ট। কি লিখছি দেখো এখানে? আনরিয়ালাইজড রেন্ট। দেখো এই আনরিয়ালাইজড রেন্ট আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের কত নম্বর ধারায় বলেছে? বলছে আন্ডার সেকশন 23 সাবসেকশন 1 বলা আছে। এই আনরিয়ালাইজড রেন্ট বলার আগে তোমাদের আগে বলে দিই রেন্ট রিসিভ জিনিসটা কি। দেখো রেন্ট রিসিভ বা রেন্ট রিসিভেবল জিনিসটা কি বলছে? যে পরিমাণ টাকা বাড়ির মালিক, বাড়ির মালিক মানে কি? ওনার, মানে বাড়ির মালিক, ঠিক আছে তো, ভাড়াটের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ যেই টাকাটা পেয়ে থাকেন, ঠিক আছে, সেটাই হচ্ছে রেন্ট রিসিভ বা রিসিভেবল। তাহলে রেন্ট রিসিভ বা রিসিভেবল কি বললাম? বাড়ির মালিক ভাড়াটের কাছ থেকে যে পরিমাণ ভাড়া পেয়ে থাকেন, বাড়ির মালিক বা ওনার
ওনার টেনেন্টের কাছ থেকে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ যত টাকা পেয়ে থাকেন তাকেই বলে রেন্ট রিসিভ বা রিসিভেবল। ঠিক আছে স্যার? ঠিক আছে তো? এইবার স্যার আনরিয়ালাইজড রেন্ট জিনিসটা কি? আনরিয়ালাইজড রেন্ট মানে ওনার টেনেন্টের কাছ থেকে যে পরিমাণ ভাড়া রিসিভ করতে পারেনি তাকেই বলে আনরিয়ালাইজড রেন্ট। আনরিয়ালাইজড রেন্ট অর্থাৎ যে পরিমাণ রেন্ট টেনেন্টের কাছ থেকে রিসিভ করতে পারেনি তাকেই বলে আনরিয়ালাইজড রেন্ট। বোঝা গেল? যে পরিমাণ টাকা রিসিভ করতে পারেনি। এবার স্বভাবতই তোমাদের মনে একটা কোশ্চেন ঘোরাফেরা করবে, স্যার আনরিয়ালাইজড রেন্ট ধরুন 4,000 টাকা করে ভাড়াটিয়ার কাছ থেকে প্রতি মাসে পাই। ঠিক আছে? 4,000 টাকা করে প্রতি মাসে ভাড়া পেলে বছরে 48,000 টাকা পাওয়ার কথা। এবার ধরুন ভাড়াটিয়া আমার 1 মাসে ভাড়া দেয়নি। তার মানে তো আমি ভাড়া পেয়েছি 44,000 টাকা। তাহলে 44,000 টাকায় তো রেন্ট রিসিভ দেখানো উচিত। বলছি একদমই ঠিক বলেছো। কিন্তু এই যে 4,000 টাকা তুমি বাদ দিলে না, 48 থেকে 4 বাদ দিয়ে তো 44 করলে। এই 44 দেখানোর জন্য তোমাকে কিছু কন্ডিশন মানতে হবে। অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসার বা ইনকাম ট্যাক্স বা গভর্নমেন্ট পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আনরিয়ালাইজড রেন্ট বাদ দিতে গেলে রেন্ট থেকে তুমি অ্যানুয়াল রেন্ট থেকে যদি আনরিয়ালাইজড রেন্টটা বাদ দিতে চাও তাহলে তোমাকে কিছু কন্ডিশন অবশ্যই মানতে হবে। ঠিক আছে? সেই কন্ডিশনগুলো যদি মানো তাহলেই তুমি আনরিয়ালাইজড রেন্টের ডিডাকশন পাবে, আদারওয়াইজ ডিডাকশন পাবে না। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ধরো তোমার বাড়ি আছে, বাড়িতে ভাড়া দিয়েছো একজন রাম বলে একজনকে। রামকে প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া দিয়েছো। বলেছে যে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। তাহলে প্রতি মাসে ভাড়া পেলে 60,000 টাকা তোমার বছরে পাওয়ার কথা। কিন্তু তুমি কি দেখলে যে ও 1 মাস ভাড়া দেয়নি। স্যার আমি তাহলে 55,000 টাকা পেয়েছি। 11 মাসের ভাড়া পেয়েছি 55,000 টাকা। এবার তুমি যখন দেখাবে স্যার আমি রেন্ট রিসিভ 55,000 দেখাবো তো। কিন্তু গভর্নমেন্ট বলবে না তোমার তো 60,000। বললি না আমার তো 5,000 টাকা ভাড়া পাইনি। এই 5,000 টাকা ভাড়া পাওনি তাহলে তুমি 60 থেকে 5 বাদ দিচ্ছ। এই 5 বাদ দেওয়ার জন্য ইনকাম ট্যাক্স অ্যাক্টের কিছু রুল মানতে হবে। ঠিক আছে? স্যার এটা কত নম্বর ধারায় বলেছে? এটা 4 নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে? ইনকাম ট্যাক্স অ্যাক্টের 4 নম্বর ধারায় বলেছে। স্যার ধারার মধ্যে কি কি লেখা আছে একটু বলবেন? দেখো এর কন্ডিশন গুলো এক এক করে দেখো না। প্রথমটা বলছে দ্য টেনেন্সি শুড বি বোনাফাইড অর্থাৎ ভাড়াটিয়াকে আসল হতে হবে, জেনুইন হতে হবে। ঠিক আছে? কোনো কাল্পনিক ভাড়াটিয়া হবে না। আর কি হতে পারে? মানে এই ভাড়াটিয়াকে যে ভাড়া দিয়েছি আমি কি আইন মেনে ভাড়া দিয়েছি? এটা মাথায় রাখতে হবে। লফুলি ভাড়া দিয়েছি। তারপর বলছে দ্য ডিফল্টিং টেনেন্ট হ্যাজ ভ্যাকেটেড দ্য হাউস প্রপার্টি। ঠিক আছে? ডিফল্টিং টেনেন্ট কি বাড়িটা ফাঁকা করে দিয়ে ও যেহেতু বাড়ির ভাড়া দিতে পারছে না ও কি বাড়িটা ফাঁকা করে দিয়েছে? ঠিক আছে? অথবা নেসেসারি স্টেপস হ্যাভ বিন টেকেন বাই হিম টু ভ্যাকেন্ট দ্য হাউস প্রপার্টি। এই বাড়িটা ফাঁকা করার জন্য আমি কি কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি, স্টেপ নিয়েছি? ঠিক আছে? আইনানুগ কোনো স্টেপ নিয়েছি বাড়িটা ফাঁকা করে দেওয়ার জন্য? তারপরে বলে দ্য এসএসসি হ্যাজ টেকেন রিজনেবল স্টেপ টু রিকভার হিজ আনরিয়ালাইজড। এসএসসি মানে আমার কথাই বলছি, আমি ওর থেকে যে ভাড়াটা পাইনি, ঠিক আছে? তার জন্য কি আমি কোনো স্টেপ নিয়েছি? আমি কি থানায় ফানায় কেস করেছি? বা আমি কি কোর্টে গেছি? কোর্টে গিয়ে কি কোনো কেস করেছি? দেখো সাধারণত কোর্টে গিয়ে কেউ কেস করে না। ভাড়া 4,000 বা 5,000 টাকা। 5,000 টাকা ভাড়ার জন্য তো 2 মাস ভাড়া দেয়নি। 10,000 টাকা। 10,000 টাকার জন্য কেউ কোর্টে কেস করবে? সাধারণত কেউ করে না। ঠিক আছে তো? তাহলে দ্য ডিফল্টিং টেনেন্ট ইজ নট অকুপেশন অফ এনি আদার প্রপার্টি অফ দ্য এসএসসি। ধরো ধরো অনেকগুলো বাড়ি আছে, 2-3টে বাড়ি আছে। ঠিক আছে? যেই টেনেন্টের কথা বলছি সে ধরো আমার এই একটা বাড়িতে ভাড়া আছে। ঠিক আছে? এমন তো নেই যে ও আমার 2-3টে বাড়িতে ভাড়া আছে। ঠিক আছে তো? বা এরকম তো নেই যে আমি ইনকাম ট্যাক্সের থেকে ডিডাকশন পাওয়ার জন্য এই বাড়ি থেকে তুলে আমি ওকে অন্য বাড়ি রেখে দিয়েছি। এটাও কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? তার মানে 4টে পয়েন্ট বললাম, এই 4টে কন্ডিশন যদি মানে তাহলেই ডিডাকশন পাবে। ঠিক আছে তো? বোঝা গেল কন্ডিশনটা কি? তবে যারা এইচএস স্টুডেন্ট, বিকমের কথা বলছেন, যারা এইচএস স্টুডেন্ট তাদের এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসবে। এখানে লিখে দিলাম ইম্পর্টেন্ট ফর এইচএস। যারা এইচএস স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? এখানে বাংলা লেখা আছে, আমি নিয়মটা পড়ছি না। জাস্ট এই যে বক্সের যেটা লেখা আছে, ঠিক আছে? এইটা যারা এইচএস স্টুডেন্ট তারা এটা খাতায় টুকে নেবে। ঠিক আছে তো? এবার দেখো আনরিয়ালাইজ রেন্ট সংক্রান্ত কিছু কিছু কন্ডিশন আরো মনে রাখতে হবে। কি বলেছে এই 1 নম্বর পয়েন্টটা অবশ্যই পড়ো। কি বলেছে? আনরিয়ালাইজ রেন্ট ফর দ্য প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার। স্যার প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার কোনটা? আমাদের প্রিভিয়াস ইয়ার কত? আমাদের প্রিভিয়াস ইয়ার তো 19-20, তাই তো? আমাদের প্রিভিয়াস ইয়ার 19-20। ঠিক আছে? 19-20 আগে যদি কোনো প্রিভিয়াস ইয়ার থাকে যেমন 18-19, 17-18 এগুলোকে বলে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার।
বলেছে আনরিয়ালাইজড রেন্ট ফর দ্য প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের আগের বছরগুলোকে বলে প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, ইজ নট টু বি কনসিডার ডিডাকশন। অর্থাৎ প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারে আনরিয়ালাইজড রেন্ট থাকলে তার কোনো ডিডাকশন পাবো না। অর্থাৎ কারেন্ট প্রিভিয়াস ইয়ারের যদি আনরিয়ালাইজড রেন্ট থাকে সেটা ডিডাকশন হবে। স্যার ব্যাপারটা একটু খোলসা করে দিন। ধরো আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা 19-20, 19-20 যদি আনরিয়ালাইজড রেন্ট থাকে তাহলেই তুমি ডিডাকশন পাবে। কিন্তু 19-20 আগে ধরো 18-19 বা 17-18 বা 16-17 যদি আনরিয়ালাইজড রেন্ট থাকে সেইগুলো ডিডাকশন পাবে। মাথায় ঢুকলো? এই বছরের আনরিয়ালাইজড রেন্টটা তুমি ডিডাকশন পাবে, আগের বছরের আনরিয়ালাইজড ডিডাকশন পাবে না, পাতি কথা। নেক্সট বলেছে ধরো ধরো এরকম ঘটনা হয়েছে, ধরো 14-15 সাল, অনেক বছর আগে, এটা কত আমাদের প্রিভিয়াসে 19-20, 14-15 সালে আমি কাউকে বাড়ি ভাড়া দিয়েছিলাম, সে ভাড়া দিতে পারেনি, ওকে উঠে যেতে বলেছে, ও উঠে গেছে, কিন্তু যত টাকা ভাড়া ছিল বাকি ছিল সেই টাকাটা ও এই বছর দিয়ে গেছে। কবে দিয়ে গেছে? এই বছর দিয়ে গেছে। তাহলে এটাকে কি বলতে স্যার? আপনি এটাকে বলতে পারেন রিকভার করেছেন, আনরিয়ালাইজড রেন্টের টাকাটা ওর থেকে রিকভার করেছে, ঠিক আছে? তো দেখো রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট হলে ইনকাম ট্যাক্সে এর কি ট্রিটমেন্ট হয়? তাই দেখো লিখেছি রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের 25 এতে উল্লেখ আছে। কোথায় উল্লেখ আছে? 25 এতে। কি বলেছে? ইফ এনি রেন্ট কনসিডার্ড অ্যাজ আনরিয়ালাইজড, ঠিক আছে? কোনো রেন্টকে যদি আমি কনসিডার করে দিই, অর্থাৎ আমি আগেই বিবেচনা করে দিই আনরিয়ালাইজ বলে, ডিউরিং দ্য এনি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার, আচ্ছা আগে পূর্ববর্তী কোনো বছরে, আগের কোনো বছরে যদি আমি আনরিয়ালাইজড রেন্ট বলে ডিক্লেয়ার করে দিই, দেন উইল বি অ্যাডেড, ঠিক আছে, আন্ডার দ্য হেডস ইনকাম অফ হাউস প্রপার্টি আন্ডার সেকশন 25A। মানে বলতে চেয়েছে যে ধরো আমি উদাহরণটাই বলি, 14-15 সালে কোনো একজন টেনেন্টের কাছ থেকে আমি রেন্ট পেতাম, সে সেই বছর দিতে পারেনি, টাকা আছে, সেটা আনরিয়ালাইজড হয়ে গেছে, সেই 14-15 টাকাটা 19-20-তে দিয়েছে, সেটা তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে, সেটা তোমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে, এবং ইনকাম অফ হাউস প্রপার্টিতে আসবে, এবং এর ট্যাক্স ট্রিটমেন্টটা কি হবে জানো? এর ট্যাক্স ট্রিটমেন্টটা হবে যত টাকা তুমি রিকভার করবে, দেখো লিখে দিচ্ছি ছোট করে, রিকভারি ইন্টু 70%, দেখতে পাচ্ছ? যত টাকা রিকভার হলো তার উপর 70%। তার মানে কি বললাম স্যার? যদি রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট থাকে, যত টাকা টেনেন্টের কাছ থেকে রিকভার করব তার উপর 70% নেব, অর্থাৎ 30% ডিডাকশন দেবো, ঠিক আছে? তো তো আশা করি বোঝা গেল। যে স্যার ধরুন এই রেন্টের টাকাটা রিকভার করার জন্য কাউকে বলেছিলাম, ভাই তুই রেন্টের টাকাটা রিকভার করে দে, তোকে কিছু টাকা দেবো, ঠিক আছে? ধরুন স্যার 10,000 টাকা রিকভার করেছি, তার মানে যার মারফত রিকভার করেছি তাকে 500 টাকা দিতে হয়েছে। এই 500 টাকার ট্রিটমেন্ট কি হবে? বলছে ইনকাম ট্যাক্সে পরিষ্কারভাবে বলেছে এই 500 টাকার কোনো ট্রিটমেন্ট হবে না। দেখো এখানে লিখেছি, ইফ এনি এক্সপেন্সেস ইনকার্ড ফর কালেক্টিং আনরিয়ালাইজড রেন্ট ইট শুড বি ইগনোরড। এই আনরিয়ালাইজড রেন্টের টাকাটা কালেক্ট করতে গেলে যদি কোনো রকমে খরচ করা হয় সেটা ইগনোর করতে হবে। তার মানে কি বোঝালাম? আনরিয়ালাইজড রেন্টটা বোঝালাম, এর কন্ডিশন বোঝালাম, আর রিকভারি অফ আনরিয়ালাইজড রেন্ট বা কখনো কখনো এরিয়ার রেন্টও থাকতে পারে, একই সিস্টেম, একই রুল, ঠিক আছে? তো তো এই জিনিসগুলো বলে দিলাম, কারণ কোশ্চেনে টুকটাক জিনিস থাকে এইগুলো। দেখো আনরিলেশনটার একটা অঙ্ক পেয়ে, ছোট্ট একটা অঙ্ক কি করতে হবে, এগুলো জাস্ট তোমাদের শর্ট কোশ্চেন 1 নম্বর দিতে পারে, এই জন্যই করে দিচ্ছি। বলছে কি, মিস রেশমি সিং রিয়ালাইজড আনরিয়ালাইজড রেন্ট। স্যার রিয়ালাইজড আনরিয়ালাইজড রেন্ট বলেছে মানে রিকভার করেছো, আনরিয়ালাইজড রেন্টের টাকাটা রিকভার করেছো, কত টাকা? 20,000 টাকা, ঠিক আছে, ফ্রম হার টেনেন্ট ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 18-19। আচ্ছা এটা 18-19 মানে কি, তোমার 19-20 হলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তুমি কত টাকা রিকভার করেছো আনরিয়ালাইজড? 20,000 টাকা, ঠিক আছে? হার এক্সপেন্স ইন কানেকশন উইথ রিয়ালাইজেশন, এই টাকাটা কালেক্ট করার জন্য খরচ করা হয়েছে 5,000 টাকা। স্যার এই 5,000 টাকা আসবে না, মানে এইমাত্র আপনি বললেন আনরিয়ালাইজড রেন্টের টাকাটা কালেক্ট করতে গেলে যদি কোনো খরচ করা হয় সেটাকে ইগনোর করা হয়, ইনকাম ট্যাক্সে এটা পরিষ্কার বলে দিয়েছে। সি ইজ অ্যালাউড ফুল ডিডাকশন অন অ্যাকাউন্ট আনরিয়ালাইজড রেন্ট ডিউরিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 12-13। আচ্ছা 12-13 সালে এই টাকাটা আমি পুরোপুরি ডিডাকশন পেয়ে গেছিলাম, ঠিক আছে? এই 12-13 সালে এই টাকাটা পুরোপুরি ছাড় পেয়ে গেছিলাম, এটা বলেছে। তার মানে কি হবে? দেখো এইমাত্র কি বললাম, আনরিয়ালাইজড টাকাটা রিকভার করলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট কি বলছে, এর ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হবে? স্যার যত টাকা আপনি রিকভার করেছেন তার থেকে আপনাকে 30% ডিডাক্ট করতে হবে, 30% ডিডাক্ট করতে হবে। এটা খাতায় করছি না, দেখো এখানে লেখা আছে, করা আছে। দেখো আনরিয়ালাইজড রেন্ট, দেখো আনরিয়ালাইজড রেন্ট কত টাকা রিসিভ করেছি? 20,000 টাকা রিসিভ করেছি, আর কত পার্সেন্ট ডিডাকশন পাবো বলেছিলাম? 30%। তো ডিডাকশন 30% বাদ দিয়ে কত হয়েছে? 20,000 30% করলে 6,000, বাদ দিয়ে 14,000 টাকা। স্যার এটা যদি, আপনি তো বললেন যত টাকা রিকভার করবেন, আপনি এইমাত্র বললেন রিকভার ইন্টু 70%, তাই তো? তাহলে 20,000 ইন্টু 70% করলে কত হচ্ছে? 14,000 টাকা হচ্ছে। ব্যাপারটা তো একই জিনিস।
আরে বাবা 30% ডিডাকশন করাও যা 70% ইন্টু করা তো একই জিনিস। তো আশা করি বোঝা গেল। বইতে হয়তো আর পাবে না। আর্নিয়াল সেন্টার রিকভার অফ আর্নিয়াল সেন্টার অঙ্ক একটা অঙ্ক ছিল বলে দিলাম। ঠিক আছে? শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর যারা বিকম পড়ো তাদের তো ওই আর্নিয়াল সেন্ট থাকবেই, রিকভার আর্নিয়াল সেন্ট থাকবে। এটা একটা অ্যাডজাস্টমেন্ট হিসেবে ট্রিট করে নেবে। ঠিক আছে? এবার দেখো একটা অঙ্ক করাচ্ছি। দেখো ৩ নম্বর অঙ্কটা করাচ্ছি। কি বলেছে কোশ্চেনে পড়ে নাও, শ্রী বরুণ দাস ইজ দ্য ওনার অফ লেট আউট হাউস প্রপার্টি ইন হাওড়া। তাহলে কোন সিটিতে বাড়ি আছে? বলছে হাওড়াতে বাড়ি আছে। ঠিক আছে তো? হাওড়াতে বাড়ি আছে মানে কোন মিউনিসিপাল লাগবে? স্যার হাওড়াতে বাড়ি আছে, তাহলে আমরা নেট মিউনিসিপাল ভ্যালু লাগবে, নেট মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে? স্যার কোশ্চেনে শুধু মিউনিসিপাল ভ্যালু দিয়েছে, কোন মিউনিসিপাল ধরবো? নেটই ধরবে না। হাওড়াতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? হাওড়াতে বাড়ি হলে নেট মিউনিসিপাল ভ্যালু লাগে। তার মানে এখানে যে কোশ্চেনে যে মিউনিসিপাল ভ্যালু দিয়েছে তুমি এটাকে নেটই ধরবে। ঠিক আছে তো? আচ্ছা, তারপর বলছে ফেয়ার রেন্ট বলেছে 40,000 টাকা, রেন্ট পার মান্থ বলে 4,000 টাকা, আনরিয়ালাইজ রেন্ট বলে 4,000 টাকা। দেখো আনরিয়ালাইজ রেন্ট 4,000 টাকা বলেছে। ঠিক আছে তো? তো স্যার এটা কোন বছরের আনরিয়ালাইজ রেন্ট বলেছে? আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে এই বছরের, অর্থাৎ এই বছরের আনরিয়ালাইজ রেন্ট হলেই আপনি ডিডাকশন পাবেন, কিন্তু আগের বছরের আনরিয়ালাইজ রেন্ট হলে ডিডাকশন পাবেন না। এই বছর মানে প্রিভিয়াস ইয়ার, কারেন্ট প্রিভিয়াস ইয়ারের আনরিয়ালাইজ রেন্ট ডিডাকশন পাবে, কিন্তু প্রিসিডিং প্রিভিয়াস ইয়ারের আনরিয়ালাইজ রেন্ট ডিডাকশন পাবেন না। এটা কি ধরবো? এটা কি এই বছরে অর্থাৎ কারেন্ট প্রিভিয়াস ইয়ার নাকি প্রিসিডিং প্রিভিয়াস ইয়ার? কোশ্চেনে কোনো ইয়ার বলেছে কোন ইয়ারে? তাহলে ধরে নেবে এই বছরই আনরিয়ালাইজ রেন্ট, তাই তোমরা ডিডাকশন পাবে। স্যার আমরা কি করে বুঝবো অঙ্কটায় আনরিলেশনটের যে আপনি 4টে কন্ডিশন বলেছেন 4টে কন্ডিশন মেনেছে? আমরা ধরে নেব যে 4টে কন্ডিশনই মেনেছে। ঠিক আছে তো? ধরে নেব। ঠিক আছে? এবার জিজ্ঞাসা করো না কেন ধরছি। ধরে নেব, আমরা ধরে নেব আনরিলেশনটের 4টে কন্ডিশনই মেনে নিয়েছি। ঠিক আছে তো? তার মানে বুঝতেই পারছো ব্যাপারটা। এবার দেখো অঙ্কটা করছি। দেখো বইয়ের 3 নম্বর অঙ্ক। প্রথমে লিখতে হয় কি স্টেপ 1, এইমাত্র করলাম স্টেপ 1। কি লিখবো প্রথমে? প্রথমে লিখবেন আপনি নেট মিউনিসিপাল ভ্যালু। কেন? যেহেতু হাওড়ায় বাড়ি আছে, হাওড়ায় বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? নেট মিউনিসিপাল ভ্যালু। কত টাকা দিয়েছে? 50,000 টাকা দিয়েছে। তার নিচে লিখো ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত টাকা দিয়েছে? ফেয়ার রেন্ট দিয়ে 40,000 টাকা। 50 আর 40-এর মধ্যে বড় হচ্ছে 50,000 টাকা। তার নিচে কি লিখতাম? স্ট্যান্ডার্ড রেন্ট। স্যার স্ট্যান্ডার্ড রেন্ট দেয়নি, তাহলে এনে লেখো নট অ্যাপ্লিকেবল। কত হবে এখানে? 50,000 টাকা। স্টেপ 1 বেরিয়ে গেল 50,000 টাকা, তো এটাকে বলে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। স্টেপ 2 দিয়ে কি লিখতাম? রেন্ট রিসিভড। একটা কথায় মাথায় রাখবে, এই স্টেপ 2 দিয়ে কি লিখতাম? রেন্ট রিসিভ বা রিসিভেবল। তো একটা কথায় মাথায় রাখবে, কোশ্চেনে যদি আনরিয়ালাইজ রেন্ট থাকে তাহলে রেন্ট রিসিভ থেকে আনরিয়ালাইজ রেন্টের টাকাটা বাদ দেবে। কেননা এই অঙ্কে কি বলেছে? প্রতি মাসে টেনেন্টের থেকে ভাড়া পায় কত টাকা করে? প্রতি মাসে টেনেন্টের থেকে ভাড়া পাই 4,000 টাকা করে। প্রতি মাসে টেনেন্টের থেকে ভাড়া পাই 4,000 টাকা, মানে 4,000 ইন্টু 12 48,000 টাকা ভাড়া পাওয়ার কথা। কিন্তু কত টাকা ভাড়া পাবো না? বলছে স্যার আনরিয়ালাইজ রেন্ট অঙ্কে ছিল আপনার 4,000 টাকা। তো সেই 4,000 টাকা পাবেন না, সেটা বাদ দিয়ে দিন। কেন বুঝতে পারলে? যদি কোশ্চেনে আনরিয়ালাইজ রেন্ট বলে দেয় সেটা রেন্ট রিসিপ্টের থেকে বাদ দেবে। বোঝা গেল? আবার বলছি দেখো, ভালো করে বুঝে নাও। আমি যে টেনেন্টকে ভাড়া দিয়েছিলাম তার প্রতি মাসে কত টাকা করে ভাড়া পাওয়ার কথা? তার থেকে প্রতি মাসে 4,000 টাকা করে ভাড়া পাওয়ার কথা। তা 4,000 টাকা করে প্রতি মাসে ভাড়া পাই, তাহলে বছরে কত হবে? বছরে হবে হচ্ছে তোমার 48,000 টাকা। ঠিক আছে তো? এই 48,000 টাকা থেকে তোমাকে কি বাদ দিতে হবে? আনরিলেশন থাকলে সেটা বাদ দেবে। বাদ দিয়ে যেটা হবে 44,000 টাকা, এটাই হচ্ছে তোমার রেন্ট রিসিভড। অর্থাৎ তুমি এই টাকাটাই রিসিভ করতে পারবে। তুমি কি 48,000 টাকা ভাবো না 48 কি রিসিভ করতে পারবে? না স্যার 48 রিসিভ করতে পারবো না, কেননা টেনেন্ট তো 1 মাসের ভাড়া দেবে না। তার মানে আমি তো রিসিভ করছি 44,000 টাকা, সেই 44ই তুমি এখানে দেখাবে। তাহলে বোঝা গেল এই দুটোর মধ্যে বড় কোনটা? 50,000, অর্থাৎ স্টেপ 1 বড়। এটাই হচ্ছে গ্যাপ। গ্যাপের ফুল ফর্মটা লিখে নেবে, আর ব্যাকেটে লিখবে কি? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2। দেখো এবার 4 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এই অঙ্কটা বাড়ি দিয়ে করে নেবে।
কি বলেছে? সি সুমিত সাহা হ্যাজ আ হাউস প্রপার্টি ইন সোনারপুর। দ্য হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, রেন্ট পার মান্থ 5,000, মিউনিসিপাল হলো 50,000, ফেয়ার রেন্ট 55, স্ট্যান্ডার্ড রেন্ট 48, কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। এটা বাড়িতে করে নেবে। দেখো এরপরে 5 নম্বর অঙ্কটাও বাড়িতে করবে, ঠিক আছে তো? 5 নম্বর অঙ্কটা কি বলেছে? সি অনিল বাসু ইজ দ্য ওনার অফ হাউস প্রপার্টি অ্যাট সুভাষনগর, মিউনিসিপাল ভ্যালু অফ দিস হাউস প্রপার্টি 60,000, ফেয়ার রেন্ট 55, স্ট্যান্ডার্ড 70, রেন্ট রিসিভ 75, আর্ন রিয়ালাইজেশন 5,000 দিয়েছে। কি করতে হবে বুঝতে পারছো? কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। তো এটাও বাড়িতে করে নেবে, হোমওয়ার্ক থাকলো দুটো। দেখো এই অঙ্কটাও বাড়িতে করবে, ঠিক আছে তো? কি বলেছে? মোহাম্মদ আসলাম খান ইজ দ্য ওনার অফ হাউস ইন মুম্বাই। কোন সিটিতে বাড়ি আছে? স্যার মুম্বাইতে আছে, মেট্রো সিটিতে বাড়ি আছে। তো মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? স্যার মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। তো স্যার এবার তো আমাকে দেখতে হবে কোশ্চেনে কোন মিউনিসিপাল বলে দিয়েছে, গ্রস বলেছে না নেট বলেছে, দেখতে হবে তো। হ্যাঁ দেখতে হবে। দেখো কোশ্চেনে গ্রস বলে দিয়েছে 60,000। ও স্যার তাহলে তার কিছুই করতে হবে না, ভালো কি সোজা দিয়ে দিয়েছে, গ্রস দিয়ে দিয়েছে, আমাকে কিছু ক্যালকুলেট করতে হবে না। ফেয়ার রেন্ট দিয়েছে 50,000, স্ট্যান্ডার্ড রেন্ট 75,000, দ্য হাউস ইজ কমপ্লিট লেট আউট, রেন্ট পার মান্থ বলেছে 6,000 করে, আনরিয়েলাইজড রেন্ট বলেছে 5,000, কম্পিউট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। পারবো অঙ্কটা, ঠিক আছে। এবার দেখো আমরা যে এতক্ষণ যে বোঝালাম, স্যার আপনি এতক্ষণ না সব লেট আউটই করাচ্ছিলেন, বাড়ি ভাড়া দিয়েই অঙ্ক হচ্ছিল, ঠিক আছে তো? কিন্তু এতক্ষণ যে বাড়ি ভাড়া নিয়ে অঙ্ক হচ্ছিল সেটা কি সারা বছরই, কি বললাম আগের অঙ্কটা বললাম, কমপ্লিটলি লেট আউট, অর্থাৎ সারা বছরই ভাড়া ছিল বাড়িটা। এই যে এখানে কি ছিল প্রথম পয়েন্টটা, লেট আউট থ্রু আউট দ্য ইয়ার। লেট আউট থ্রু আউট দ্য ইয়ার মানে ধরো আমার একটা রুম আছে, সেই রুমটা ভাড়া দিয়েছি কোনো একজন ভাড়াটিয়াকে, টেনেন্টকে ভাড়া দিয়েছি, পুরো 12 মাসই ভাড়া দিয়েছি। এটাকে বলে লেট আউট থ্রু আউট দ্য ইয়ার বা কমপ্লিট লেট আউট থ্রু আউট দ্য ইয়ার, ঠিক আছে? কমপ্লিট লেট আউট, পুরো বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছি, ঠিক আছে তো? 12 মাসের জন্য ভাড়া দিই, এটাকে বলে লেট আউট থ্রু আউট দ্য ইয়ার। স্যার যদি এরকম থাকে 12 মাসের মধ্যে ধরুন 9 মাস বাড়ি ভাড়া দিয়েছেন আর 3 মাস বাড়িটা ফাঁকা ছিল, ঠিক আছে? 3 মাস বাড়িটা ফাঁকা ছিল, অর্থাৎ ভ্যাকেন্ট, ফাঁকা মানে ভ্যাকেন্ট। এটাকে বলেছে পার্টলি লেট আউট অ্যান্ড পার্টলি ভ্যাকেন্ট, অর্থাৎ কিছুটা সময় বাড়ি ভাড়া দিয়েছি আর কিছুটা সময় ভ্যাকেন্ট ছিল। এখন সেই টপিকটা নিয়েই আলোচনা করব। তো এটা কি করালাম, এটা করলাম কমপ্লিটলি লেট আউট, অর্থাৎ ফুল ইয়ার বাড়িটা ভাড়া ছিল। আর এটা হচ্ছে তোমার ফুল ইয়ার বাড়ি ভাড়া ছিল না, কিছু সময় বাড়িটা ফাঁকা ছিল। এখন সেরকম করাবো ভ্যাকেন্ট থাকলে কি করতে হয়। এই ভ্যাকেন্টটা নিয়েই না অনেকের মধ্যে খুব মানে কনফিউশন তৈরি, ভ্যাকেন্টটা ভালো করে করতে হবে, ঠিক আছে তো? তো চলো একটা অঙ্ক দেখছি, অঙ্ক নিয়ে করছি, কোনো সেরকম কোনো রুল নেই, রুলটা অঙ্ক করতে করতে বুঝিয়ে দেবো। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে? সি সন্তোষ রানা হ্যাজ আ হাউস প্রপার্টি ইন নিউ দিল্লি। তো সন্তোষ রানার একটা কি আছে, বাড়ি আছে, প্রপার্টি আছে, কোথায়? নিউ দিল্লিতে। আচ্ছা নিউ দিল্লিতে বাড়ি আছে, নিউ দিল্লিটা কোথার মধ্যে, কোন সিটির মধ্যে পড়ে? স্যার মেট্রো সিটি। আর মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে কি কোশ্চেনে গ্রস মিউনিসিপাল ভ্যালু আদৌ দিয়েছে। দেখো কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু বলেছে, বলো নেট দিয়েছে, তুমি কি গ্রস বের করতে পারবে? হ্যাঁ স্যার নেট দিয়ে দিলে গ্রস বের করতে পারবো, যদি ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স না থাকে তাহলে নেট থেকে গ্রস করতে হয় 10-9 গুণ করে। তাহলে আপনি এর সঙ্গে 10-9 গুণ করুন, তাহলেই গ্রস বেরিয়ে যাবে। বাহ, ভেরি গুড। তাহলে ফেয়ার রেন্ট বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে, রেন্ট রিসিভ বলেছে 4,000 পার মান্থ। এবার বলছে ভ্যাকেন্সি পিরিয়ড 2 মান্থ। স্যার ভ্যাকেন্সি দিয়েছে, ভ্যাকেন্সি মানে হচ্ছে বাড়িটা 2 মাস ফাঁকা ছিল, বাড়িটা 2 মাস ফাঁকা ছিল, তো আমি ভাড়া পেয়েছি ক মাস বলো? 12 মাসের মধ্যে যদি বাড়িটা 2 মাস ফাঁকা থাকে তাহলে ভাড়াটা পেয়েছি ক মাস? স্যার ভাড়া পেয়েছেন আপনি 10 মাসের। তো দেখো ভ্যাকেন্সি থাকলে কি হয় কথা, এতক্ষণ তো ভ্যাকেন্সি পাওনি। কি বের করতে বলেছে? কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি। তো চলো অঙ্কটা করছি। দেখো দেখো এতক্ষণ ধরে তোমাদের হয়তো কোশ্চেন ছিল স্যার দাগ কেটে অঙ্ক করাচ্ছেন না, দাগ কেটে অঙ্ক করাচ্ছেন। দেখো দাগ কেটে অঙ্ক করলাম, ঠিক আছে? কি করলাম? পার্টিকুলার্স রুপিসের দুটো ঘর করলাম, উপরে লিখবো কম্পিউটেশন অফ, কি বের করতে বলেছিল? গ্রস অ্যানুয়াল ভ্যালু, সেটা লিখে দিলাম। অফ হাউস প্রপার্টি, ঠিক আছে, অফ মিস্টার সন্তোষ রানা, ঠিক আছে, যার হাউস প্রপার্টি করছি, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20, ঠিক আছে? তো প্রথমে আমরা যেমন অঙ্ক করতাম কি লিখতাম, প্রথমে স্টেপ 1 লিখতাম, আমরা স্টেপ 1 লিখবো। প্রথমে কি লিখতে হয়? বাড়িটা কোন সিটিতে ছিল বলো দেখি, বাড়িটা কোন সিটিতে ছিল? বলেছিল বাড়িটা নিউ দিল্লিতে ছিল। তো নিউ দিল্লিতে যদি বাড়িটা অবস্থিত হয় তাহলে কোন মিউনিসিপাল লাগে? গ্রস মিউনিসিপাল ভ্যালু। তাহলে এখানে তোমরা লিখবে গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো কোশ্চেনে কি মিউনিসিপাল ভ্যালু বলেছিল, গ্রস বলেছিল না নেট বলেছিল? স্যার নেট বলেছিল। নেট কত টাকা বলেছিল? নেট 36,000 টাকা বলেছিল।
তো নেট থেকে গ্রসে যেতে গেলে কি করতে হয় স্যার? নেট থেকে গ্রসে যেতে গেলে 10-এর 9 গুণ করতে হয়। তো 36,000 10-এর 9 গুণ করলে দেখো 40,000 টাকা বেরোচ্ছে। এর ঠিক নিচেই লিখতে হবে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট কত বলেছিল? ফেয়ার রেন্ট বলেছিল 35,000 টাকা। তো কি করতে হয়? এই দুটোর মধ্যে বড় হবে তোমার, এই দুটোর মধ্যে বড়টা হবে রেজাল্টিং ফিগার, ঠিক আছে তো? ঠিক তার নিচে লিখতাম কি স্ট্যান্ডার্ড রেন্ট। কত ছিল স্ট্যান্ডার্ড রেন্ট স্যার? 45,000 টাকা বলেছে। তো এই দুটোর মধ্যে ছোট কোনটা? দুটোর মধ্যে ছোট হচ্ছে 45,000 টাকা। এটাকে বলবো কি? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট তোমার স্টেপ 1 বেরিয়ে গেল। তো স্টেপ 1 তো তোমরা সবাই বুঝে গেছো। স্টেপ 1টা স্যার মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যেটা বড়, তারপর যেটা রেজাল্ট বেরোবে তার সাথে স্ট্যান্ডার্ড রেন্ট কম্পেয়ার করো, যেটা ছোট সেটা হবে আপনার রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। ঠিক, একদম ঠিক বলেছো। এবার লিখবো স্টেপ 2। স্টেপ 2 দিয়ে কি লিখতে এতদিন? স্যার রেন্ট রিসিভড অর রিসিভেবল, ঠিক আছে তো? তাহলে তোমরা কি লিখবে জানো? রেন্ট রিসিভেবল লিখবে। রেন্ট রিসিভেবল, ঠিক আছে তো? রেন্ট রিসিভেবল, নট রিসিভ লিখবে, ঠিক আছে? রিসিভেবল লিখবে। রিসিভেবল মানে কি? তুমি কত টাকা রেন্ট পেতে পারো, ঠিক আছে তো? রিসিভ মানে যে টাকাটা পেয়েছো, ঠিক আছে? রেন্ট রিসিভেবল লেখার চেষ্টা করবে, অসুবিধা নেই। তো কত টাকা রেন্ট রিসিভ বলেছে? 4,000 টাকা পার মান্থ। তাহলে 4,000 টাকা করে পার মান্থ হয় কত? 4 48,000 টাকা। কি করতাম আমরা? স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বড় সেটাকে চুজ করতাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে বড় টাকা নিতেন। কত হচ্ছে? 48,000 টাকা। স্যার একটা আইটেম বাকি ছিল, ওটা না নিয়েই আপনি 48,000 টাকা বের করে দিলেন। একটা দেখুন ভ্যাকেন্ট ছিল। হ্যাঁ আমি জানি ভ্যাকেন্ট ছিল, ভ্যাকেন্টটা করবো, এর পরে ভ্যাকেন্ট হবে। কি লিখবো এখানে? এখানে লেখো তোমরা স্টেপ 3 দিয়ে হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, যেটা করলাম সেটা দেখাতে হবে। হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, ঠিক আছে তো? যেটা বেরোলো তার থেকে লেস করবে লস ডিউ টু ভ্যাকেন্সি। বোঝা গেল কেন ভ্যাকেন্সি কোথায় নেব? সব সময় মাথায় ফরম্যাট মাথায় রাখবে, এই স্টেপ 1 আর স্টেপ 2 এর মধ্যে যেটা বড় সেটাকে চুজ করব, চুজ করার পর যেটা হবে তার থেকে লস ডিউ টু ভ্যাকেন্সি বের করব, মানে মাইনাস করবো, লস ডিউ টু ভ্যাকেন্সি মাইনাস করব। আচ্ছা কোশ্চেন পড়ে বলো, ক মাস ভ্যাকেন্ট বলেছিল? স্যার 2 মাস ভ্যাকেন্ট বলেছিল। তো 2 মাস ভ্যাকেন্ট বলেছিল, তো এক এক মাসে ভাড়া কত করেছিল? স্যার এক মাসে 4,000 টাকা ছিল, তাহলে 2 মাসে কত হয়? 8,000 টাকা। তাহলে 4,000 ইন্টু 2, 8,000 টাকা হচ্ছে। তা 48 থেকে 8 বাদ দিলে কত হয়? 40,000 টাকা। এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে কি লিখবে? গ্রস অ্যানুয়াল ভ্যালু 40,000 টাকা। তাহলে বোঝা গেল এই অঙ্কটা? আজকে আর দুটো অঙ্ক করাবো, ব্যাস শেষ। দেখো এরপরে যে অঙ্কটা করবো সেটা 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে তো? কি বলছে? সি জাবাকল সিনাত, নাম তো শুনেইছো, ইন্ডিয়ান টিম একসময় ফার্স্ট বোলার ছিল, ঠিক আছে তো? ব্যাঙ্গালোরের ছেলে, ঠিক আছে? সি জাবাকল সিনাত ইজ দ্য ওনার অফ আ হাউস প্রপার্টি ইন কলকাতা, ঠিক আছে? জাবাকল সিনাতের নাকি হাউস প্রপার্টি আছে কলকাতা। যাই হোক, যা অঙ্ক দিচ্ছে তাই করছি, ঠিক আছে? জাবাকল সিনাতের কলকাতায় একটা বাড়ি আছে। তো কলকাতা কোন সিটির মধ্যে পড়ে? কলকাতা মেট্রো সিটির মধ্যে পড়ে, ঠিক আছে তো? মেট্রো সিটিতে বাড়ি হলে কোন মিউনিসিপাল লাগে? স্যার মেট্রো সিটিতে বাড়ি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে কোশ্চেনে গ্রস দিয়েছে না নেট দিয়েছে, ঠিক আছে? কোশ্চেনে নেট মিউনিসিপাল ভ্যালু বলে দিয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে? গ্রস করতে হবে। স্যার নেটের সঙ্গে 10-এর 9 গুণ করলেই গ্রস হবে। ফেয়ার রেন্ট দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে। হাউস ইজ কমপ্লিটলি লেট আউট, রেন্ট পার মান্থ 7,000, আনরিয়ালাইজ রেন্ট বলে 7,000, ভ্যাকেন্সি পিরিয়ড বলে 2 মান্থ। তার মানে আগের অঙ্কটা শুধু রেন্ট বলেছিল আর ভ্যাকেন্ট বলেছিল, আর এই অঙ্কে রেন্ট ভ্যাকেন্ট পাশে আনরিয়ালাইজ রেন্ট বলেছে। ভালোই হলো, সব কটা ট্রিটমেন্ট পেয়ে গেলাম একসাথে অঙ্কে। বলছে কম্পিউট দ্য গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ হাউস প্রপার্টি, ঠিক আছে তো? তো অঙ্কটা করবো, দাগটা কেটে নাও তোমরা, দাগটা কেটে উপরে লেখাটাও লিখে নাও। দেখো তোমাদের বই 9 নম্বর অঙ্কটা করছি, কিন্তু আমি উপরে লিখলাম না, উপরে লেখাটা আগের অঙ্কে যেই লেখাটা লেখালাম সেম লেখা হবে, ঠিক আছে? কি লিখবে? কম্পিউটেশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু অফ সি জাবাকল সিনাথ, কমা দিয়ে লিখবে আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। এটা লিখে নেবে তোমরা, এমন কিছু নেই। প্রথমে লিখবো কি? স্টেপ 1, প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল ভ্যালু,
কারণ বাড়িটা কলকাতায়, কলকাতায় বাড়ি হলে কোন মিউনিসিপাল ভ্যালু হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু হয়। তো কত টাকা বলেছিল? নেট মিউনিসিপাল ভ্যালু বলেছিল 63,000, তার সাথে 10-9 গুণ করলেই গ্রস হবে। 63,000 সঙ্গে 10-9 গুণ করলে হয় 70,000 টাকা। কি বললাম? বলেছিলাম ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স থাকে না, দেখতেই পাবেন ওয়াটার অ্যান্ড সেভারেজ ট্যাক্স সব এরকমই থাকবে। ফেয়ার রেন্ট, তবে সিটি কিন্তু মাথায় রাখবে, কোন সিটিতে বাড়ি আছে এটা কিন্তু মাথায় রাখবে। ফেয়ার রেন্ট বলেছিল 55,000, তখন দুটোর মধ্যে বড় কোনটা? 70,000। তারপরে কি লিখতাম? স্ট্যান্ডার্ড রেন্ট, কত বলেছে? 75,000। তা কি করতাম এই দুটোর মধ্যে? স্যার লোয়ার, তো লোয়ার হচ্ছে কত? 70,000। এটাকে বলতো কি? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এবার লিখবো স্টেপ 2। কি লিখবো? স্যার স্টেপ 2 দিয়ে আপনি লিখতেন রেন্ট রিসিভেবল। ঠিক আছে, তো বলো রেন্ট রিসিভেবল, রেন্ট রিসিভেবল তো লিখতাম। তো তো বলো এই অঙ্কে টেনেন্টের থেকে প্রতি মাসে কত টাকা করে ভাড়া পাওয়ার কথা ছিল? টেনেন্টের থেকে প্রতি মাসে কত টাকা করে ভাড়া পাওয়ার কথা ছিল? স্যার টেনেন্টের থেকে প্রতি মাসে আপনার ধরুন 7,000 টাকা করে ভাড়া পাওয়ার কথা ছিল। তো 7,000 টাকা করে যদি প্রতি মাসে ভাড়া পাওয়ার কথা থাকে, তাহলে 7,000 ইন্টু 12 এই টাকাটা পাওয়ার কথা। 7,000 ইন্টু 12 মানে 84,000 টাকা পাওয়ার কথা। এবার কোশ্চেনে দেখো আনরিয়ালাইজ রেন্ট আছে কিনা। হ্যাঁ স্যার, কোশ্চেনে একটা আনরিয়ালাইজ রেন্ট বলেছিল। আচ্ছা, এটা কোন বছরের আনরিয়ালাইজ রেন্ট? আমি কি বলেছিলাম? আনরিয়ালাইজ রেন্ট ডিডাকশন পাবে, কারেন্ট ইয়ারটা ডিডাকশন পাবে। কোশ্চেনে যেহেতু কোনো ইয়ার বলে দেয়নি, তার মানে ধরে নেব এই আনরিয়ালাইজ রেন্টটা এই বছরে, ঠিক আছে, কারেন্ট ইয়ারের, অর্থাৎ কারেন্ট প্রিভিয়াস ইয়ারের, তাই ডিডাকশন পাবো। এবার বলো আনরিয়ালাইজ রেন্টের টাকা কত ছিল? স্যার কোশ্চেনে বলেছে আনরিয়ালাইজ রেন্ট 7,000 টাকা ছিল, তা মাইনাস করলাম 84 থেকে 7 বাদ দিয়ে কত হচ্ছে? 77,000 টাকা। জিনিসটা বুঝতে পারলে? যে রেন্ট রিসিপ্টটা যে বের করব, তোমাকে প্রথমে দেখে নিতে হবে এক এক মাসে ভাড়া কত করে। এক এক মাসে 7,000 টাকা করে ভাড়া হলে অ্যানুয়ালি কত টাকা পাওয়ার কথা? 7,000 ইন্টু 12 84,000 টাকা তোমার ভাড়া পাওয়ার কথা। তার মধ্যে আনরিয়ালাইজড 7,000 টাকা ছিল, সেই টাকাটা তো পাবে না, তাই 84 থেকে 7 মাইনাস করে 77,000 টাকা হয়েছে। ঠিক আছে, আবার এই আনরিয়ালাইজ রেন্টটা কোন বছর বাদ দিতে হয়? কারেন্ট প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আমাদের কারেন্ট প্রিভিয়াস ইয়ার কোনো 19-20, 19-20 আনরিয়ালাইজ রেন্ট থাকলেই বাদ যাবে। 19-20 ছাড়া যদি আগের কোনো বছর থাকে সেটা বাদ যাবে না। ঠিক আছে, তো এটা লতে পরিষ্কার বলে দিয়েছে। তো এই দুটোর মধ্যে বড় কোনটা? কি শিখেছিলাম? দুটোর মধ্যে বড় বড় হচ্ছে 77,000। এটাকে লিখতে হয় স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। এর থেকে কি শিখেছিলাম? ভ্যাকেন্ট থাকলে বাদ দিতে হয়, তাই লিখবো লস ডিউ টু ভ্যাকেন্সি। এবার কোশ্চেন পড়ে বলো ক মাসের ভ্যাকেন্ট ছিল? স্যার কোশ্চেনে 2 মাসের ভ্যাকেন্ট বলেছে, তো 2 মাসের ভ্যাকেন্ট মানে 7,000 ইন্টু 2 14,000, কারণ এক মাসের ভাড়া ছিল 7,000 টাকা, 2 মাসে 14,000 টাকা। তো 77 থেকে 14 বাদ দেবো, এটা 3,000 হচ্ছে, এটা 6, 63,000 টাকা। এটাই হচ্ছে আপনার গ্রস অ্যানুয়াল ভ্যালু। একবার যদি গ্রস অ্যানুয়াল ভ্যালু শিখে যাও, তার মানে বুঝে নাও হাউস প্রপার্টি কিছু নেই, হাউস প্রপার্টি পুরো শিখে গেছে। এবার দেখো কত নম্বর অঙ্কটা করবো? 10 নম্বর অঙ্কটা করবো। 10 নম্বর অঙ্কটা করেই আজকের মতো এই অঙ্কের ইতি টেনে দেবো। ঠিক আছে, তো দেখো 10 নম্বর অঙ্কটা কি বলছে? শ্রী সুভাষ কুন্ডু হ্যাজ আ হাউস প্রপার্টি ইন কলকাতা, মানে সুভাষ কুন্ডুর একটা বাড়ি আছে কলকাতায়, মানে কোন মিউনিসিপাল লাগবে? স্যার গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে। দ্য পার্টিকুলার্স of the house property for the previous year 1920 are as under. গ্রস মিউনিসিপাল ভ্যালু রয়েছে। স্যার কলকাতা মানে মেট্রো সিটিতে তো আপনার গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগবে, গ্রস মিউনিসিপাল ভ্যালুই বলে দিয়েছে, তাহলে আপনার কোনো চাপ নেই। ফেয়ার রেন্ট বলে দিয়েছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলে দিয়েছে, অ্যানুয়াল রেন্টও বলে দিয়েছে। ঠিক আছে, অ্যানুয়াল রেন্ট মানে কি? অ্যানুয়াল রেন্ট মানে পুরো 12 মাসের ভাড়াটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে 12 মাসের ভাড়াটা দিয়ে দিয়েছে। এবার দেখতে হবে পুরো 12 মাসের ভাড়া পেয়েছি কিনা। অ্যানুয়ালি রেন্ট বলে দিয়েছে। এবার বলছে 2 month রেন্ট ফর দ্য প্রিভিয়াস ইয়ার কুড নট বি রিয়ালাইজ ফ্রম দ্য টেনেন্ট। বলছে ভাড়াটিয়ার কাছ থেকে 2 মাসের ভাড়া পাইনি, তার মানে তো আনরিয়ালাইজ রেন্ট। হ্যাঁ, 2 মাসের ভাড়া আনরিয়ালাইজ রেন্ট।
এইবার কি বলছে, দ্য টেনেন্ট ইজ অকুপাইং আনাদার হাউস অফ এস কুন্ডু। বলছে এই যে এস কুন্ডু, যে সুভাষ কুন্ডু আছে না, সুভাষ কুন্ডুর অন্য বাড়ি দখল করে আছে, মানে অন্য বাড়িতে থাকে। এই যে এই টেনেন্ট এখানে যে যাকে বাড়িটা ভাড়া দিয়েছিল, কলকাতায় যেই বাড়িটা ভাড়া দিয়েছিল সুভাষ কুন্ডু টেনেন্টকে, ঠিক আছে, সে আবার সুভাষ কুন্ডুর অন্য একটা বাড়িতে থাকে, ভাড়া থাকে। ফর হুইচ হি ইজ পেইং রেন্ট রেগুলারলি, যেই বাড়িতে কিনা রেন্ট রেগুলারলি পেমেন্ট করে, রেগুলার পেমেন্ট করে। সি কুন্ডু হ্যাজ নট টেকেন এনি লিগাল স্টেপ এগেনস্ট দ্য টেনেন্ট সো ফার। এই যে ও যে এই বাড়ির থেকে, যে কলকাতার বাড়ি থেকে যে ওর থেকে ভাড়া পায়নি, তার জন্য সুভাষ কুন্ডু কোনো লিগাল স্টেপ নেয়নি। আর আমরা কি বলেছিলাম, আনরিয়েলাইজড রেন্টের 4টে কন্ডিশন ছিল, 4টে কন্ডিশন যদি ফুলফিল করে তাহলেই আনরিয়েলাইজড রেন্টের ডিডাকশন পাবে। ও তার মধ্যে এই একটা কন্ডিশন তো ফুলফিল করেনি, তাই ও ডিডাকশন পাবে না। অর্থাৎ আমরা যে রেন্ট রিসিভ থেকে রেন্ট রিসিভ ক্যালকুলেট করার সময় যে আনরিয়েলাইজড রেন্টটা বাদ দিতাম, এখানে সেই আনরিয়েলাইজড রেন্টটা বাদ দিতে পারবো না, কারণ এই কন্ডিশনটা ফুলফিল করেনি। ওখানে বলা ছিল যে আনরিয়েলাইজড রেন্টের যে 4টে কন্ডিশন ছিল, আমাদের একটা কন্ডিশন তোমরা পরিষ্কার মনে করো, নাহলে পাতা উল্টে দেখে নাও কি লেখা ছিল। যে দেখতে হবে সুভাষ কুণ্ডুর আর অন্য কোনো বাড়ি আছে কিনা, যেই বাড়িতে টেনেন্ট ভাড়া থাকতো কিনা। ঠিক আছে, বলছে সুভাষ কুণ্ডু, কলকাতায় যে সুভাষ কুণ্ডুর বাড়ি ছিল, সেই বাড়িতে যাকে ভাড়া দিয়েছিল সে ভাড়া দিতে পারেনি 2 মাসে, কিন্তু সুভাষ কুণ্ডুর অন্য একটা বাড়িতে সে আবার ভাড়া থাকে, সেখানে আবার রেগুলারলি ভাড়া পেমেন্ট করেছে। তো ইনকাম ট্যাক্স অফিসার বলেছে এটা কখনোই আমরা মানতে পারি না, ঠিক আছে, তাই এরা ডিডাকশন পাবে না, তাই এখানে আনরিলেশনটা আসবে না। ভ্যাকেন্ট বলেছে 2 মাসে তোমাকে গ্যাপ বের করতে বলেছে। দেখো আমি প্রথমে দাগটা কেটে নিয়েছি, ঠিক আছে তো, তারপর উপরে যেমন লেখা লিখতে হয় তোমরা জানো, আর বলছি না, সময় নষ্ট করছি না। প্রথমে লিখবো স্টেপ 1, প্রথমে লিখবো কি গ্রস মিউনিসিপাল ভ্যালু। তো কোশ্চেনে গ্রস মিউনিসিপাল ভ্যালুই বলে দিয়েছে। কত টাকা বলেছিল? 24,000 টাকা। তারপর কি লিখতাম? ফেয়ার রেন্ট। এবার দেখবো ফেয়ার রেন্ট কত বলেছে। ফেয়ার রেন্ট কোশ্চেনে বলেছে 36,000 টাকা। 24 আর 36-এর মধ্যে বড় কোনটা? 36,000। তারপরে লিখতাম কি স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে 25,000 টাকা। তো এই দুটোর মধ্যে ছোট কোনটা? 25,000 টাকা। তোমার স্টেপ 1 হয়ে গেল 25,000 টাকা। এটাকে বলে কি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, ঠিক আছে। এবার স্টেপ 2 দিয়ে লিখবো কি, স্টেপ 2 দিয়ে লেখো তোমরা অ্যানুয়াল রেন্ট। যেহেতু কোশ্চেনে অ্যানুয়াল রেন্ট বলেছে, তাই তোমাকে অ্যানুয়াল রেন্ট লিখতে হবে, ঠিক আছে তো। যদি এখানে আনরিয়েলাইজড রেন্ট বাদ যেত, তাহলে তখন তুমি কি লিখতে? রেন্ট রিসিপ্ট। ব্যাকেটে লিখতে অ্যানুয়াল রেন্টের টাকাটা থেকে আনরিয়েলাইজড রেন্টটা বাদ দিয়ে দিতে। কিন্তু আনরিয়েলাইজড রেন্ট তো এখানে বাদ দিতে পারবে না, কেন? রুল মানেনি। কত বলেছিল অ্যানুয়াল রেন্ট? 48,000 টাকা। তো নিয়ম কি সেই দুটোর মধ্যে বড়? বড় কোনটা? 48,000 টাকা। এটাকে বলে কি স্টেপ 3। কি লিখবো? হায়ার অফ স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2, ঠিক আছে তো। এবার কি শিখেছি? লেস লস ডিউ টু ভ্যাকেন্সি। যদি ভ্যাকেন্ট থাকে তাহলে এটা করতে হবে। তো ক মাসের ভ্যাকেন্ট ছিল কোশ্চেনে? কোশ্চেনে 2 মাসের ভ্যাকেন্ট ছিল, ঠিক আছে। কোশ্চেনে 2 মাসের ভ্যাকেন্ট ছিল। এবার তোমরা বলবে যে স্যার এক এক মাসের রেন্ট ইন্টু 2 গুণ করলে তো হয়ে যাবে, কিন্তু কোশ্চেনে এইটাই তোমাকে ঘুরিয়ে দিই যে কোশ্চেনে বলেনি এক এক মাসে ভাড়া কত করে, তাহলে আমাকে বের করে নিতে হবে। তোমরা বলো না, কোশ্চেনে দেখো, কোশ্চেনে কি বলেছিল? কোশ্চেনে বলেছিল অ্যানুয়াল রেন্ট। দেখো এখানে লিখে দিচ্ছি, অ্যানুয়াল রেন্ট বলেছিল কত? 48,000। তো অ্যানুয়াল রেন্ট যদি 40,000 হয়, তাহলে তুমি বলতে পারবে রেন্ট পার মান্থ কত? অ্যানুয়াল রেন্ট যদি 48,000 টাকা হয়, মানে 12 মাসে 48,000 টাকা, তাহলে এক মাসে কত? 48,000 ভাগ 12, মানে 4,000 টাকা না? বোঝা গেল? অ্যানুয়াল রেন্ট যদি 48,000 টাকা হয়, তাহলে রেন্ট পার মান্থ কত? 4,000 টাকা। তাহলে এক মাসে 4,000 টাকা হলে 2 মাসে কত? 4 ইন্টু 2 8,000 টাকা। তাহলে লস ডিউ টু ভ্যাকেন্স কত হবে? 4,000 ইন্টু 2 8,000 টাকা। তাহলে অ্যান্সার কত বেরোলো? 40,000 টাকা। এটাকে কি লিখবে? এটাকে লিখবে গ্রস অ্যানুয়াল ভ্যালু। আশা করি বোঝা গেল। এই 11 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু। সেই গ্যাপ বের করতে বলেছে। এবার তোমরা বলতে পারো স্যার গ্যাপ কি করে করবে? এখানে কতগুলো বাড়ি দিয়ে? 4টে বাড়ি। কি করবে জানো? রুপিসের 4টে ঘর করবে। কি করবে? রুপিসের 4টে ঘর করবে।
প্রথম ঘরটার নাম দেবে 1, তারপর ঘরটার নাম দেবে 2, তারপর ঘরটার নাম 3, তারপর ঘরটা 4। করবে, অসুবিধা হলে আমি তো করেই দেবো, অসুবিধা নেই। মিউনিসিপাল ভ্যালু বলেছে, অ্যানুয়াল রেন্ট আগের মতন বলেছে, ফেয়ার রেন্ট বলেছে, স্ট্যান্ডার্ড রেন্ট বলেছে। স্যার আনরিয়ালাইজড রেন্ট বলেছে। আবার 2 বছরের আনরিয়ালাইজড বলেছে, একটা 18-19 বলেছে, 17-18 বলেছে। দেখো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা? তোমাদের প্রিভিয়াস ইয়ার হচ্ছে 19-20। স্যার এখানে আনরিয়ালাইজড 2 বছর বলছে, একটা 19-20 বলছে, একটা 17-18 বলছে। কোন আনরিয়ালাইজডটা ডিডাকশন পাবো? কি শিখেছিলে? নিয়ম কি বলেছে? তোমরা সবসময় প্রিভিয়াস ইয়ার মানে 19-20 ডিডাকশন পাবে। তার আগে 17-18 পাবো না, না 17-18 ডিডাকশন পাবে না। তাই এই 17 এই আনরিলেশনটা আসবে না, আসবে এটা। তো অঙ্কটা করে নিও, অসুবিধা হলে আমি অবশ্যই বলে দেবো নেক্সট ক্লাসে। তো ঠিক আছে, আজ এই অবধি থাকুক, পরের ক্লাসে আবার আসবো। আমি স্টেপ বাই স্টেপ করে এগোবো, একটু টাইম লাগছে কিন্তু স্টেপ বাই স্টেপ করে এগোবো।